মিয়ানতাং এবং জিউয়ের ছাড়াছাড়ি হওয়ার 3 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে দেশে নতুন রাজা এসেছিল। তবে সেই রাজাকে তখনও পর্যন্ত দেখানো হয় না। রাজার জন্য যখন পোশাক এবং সাজসজ্জার জিনিসপত্র নিয়ে আসা হয়, তখন রাজার ইউনুস বের হয়ে এসে বলে রাজা অন্য প্যালেসে চলে গিয়েছে। আর সে বলেছে দেশের অবস্থা ভালো না, এত বিলাসিতা করলে চলবে না, খরচ কমিয়ে আনতে হবে। এরপর আমরা জিউ এবং ডক্টর ঝাউকে বসে কথা বলতে শুনি। জিউয়ের প্রচন্ড মন খারাপ ছিল আর ডক্টর ঝাও তাকে নিয়ে মজা নিচ্ছিল। ডক্টর ঝাও গল্প বলছিল, নিশ্চয়ই মিয়ানতাং তার ডাকাত বরের কাছে ফিরে গিয়েছে, তাদের শুভ মিলন হয়েছে। কিন্তু এই গল্পে একজন ভিলেন থাকা প্রয়োজন। একজন লর্ডকে যদি ভিলেনের রূপে দেখা হয়, তাহলে কি তুমি মাইন্ড করবে? ঝাও আসলে জিউয়ের সাথে মজা করছিল। মিয়ানতাং এবং লুয়েনের ভালোবাসার মধ্যে জিউ হচ্ছে একজন ভিলেন, যে মিয়ানতাং এর অ্যাডভান্টেজ নিয়েছে। জিউ তখন বলে অনেক আগেই আমরা আলাদা হয়ে গিয়েছি। এবার ঝাও জিউকে বলে নতুন রাজার সিংহাসনে বসার পর সমস্ত এলাকার লর্ডদের ইনভাইট করেছে, তোমাকেও তো ইনভাইট করেছে, তুমি যাবে না? জিউ তখন বলে তার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু তখনই ফান এসে জিউয়ের কানে কানে বলে মিয়ানতাং রাজধানীতে প্রবেশ করেছে। এখান থেকেই সিন কাট হয়। দেখা যায় জিউয়ের মা কিছু মানুষদের নিয়ে মিটিং করছিল, যেখানে সে এটা ভেবে টেনশন করছিল যে জিউ রাজধানীতে যেতে চাচ্ছে না, নতুন রাজা সিংহাসনে বসেছে, সে তো এবার জিউর প্রতি একটা রাগ পোষণ করবে। এরই মধ্যে একজন গার্ড এসে জানায় জিউ অলরেডি রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, যেটা শুনে জিউয়ের মা অবাক হয়ে যায়। তবে জিউ তো এসেছিল মিয়ানতাং এর জন্য। আমরা মিয়ানতাংকে দেখতে পাই যে একটা গয়নার দোকান খুলেছে এবং প্রিন্স সুইয়ের ওয়াইফ মিয়ানতাং এর কাছ থেকে গয়না কিনতে এসেছে। সে মিয়ানতাংকে বলছিল তোমার কালেকশন খুবই ভালো, আমার প্যালেসে নিয়ে এসো। মিয়ানতাং জানায় সে নিয়ে আসবে। এরপরেই আমরা মিয়ানতাং, ওর চাচা এবং ওর 2জন গার্ডকে গল্প করতে শুনি। গার্ড বলতে ওদেরকে মিয়ানতাং নিজের ভাই বলতো আর কি। এখানে আমরা জানতে পারি ওরা আসলে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছে, প্রিন্স সুইকে মারার জন্য। কারণ পিঙ্গুয়ান স্কট এজেন্সির 20 জনকে মেরে ফেলা হয়েছিল প্রিন্স সুইয়ের নির্দেশে। মিয়ানতাং তো একে একে রিভেঞ্জ নিচ্ছিল। এবার প্রিন্স সুইকে মারার উদ্দেশ্যে সে রাজধানীতে এসেছে এবং টার্গেট করেছে প্রিন্স সুইয়ের ওয়াইফকে। ঝং মিয়ানতাংকে বলে সিস্টার, তোমার চুলের কাটাটা অনেক বেশি সিম্পল, আমি কি তোমাকে দামি কিছু এনে দিব? মিয়ানতাং তখন বলে একদমই না, আমরা তো এখানে বিজনেস করতে এসেছি, আমাদের সাধারণ সেজেই থাকা উচিত। তবে সেই চুলের কাটাটার দিকে তাকিয়ে মিয়ানতাং উদাস হয়ে যায়। এটা সেই কাটা ছিল যেটা মিয়ানতাং জিউয়ের বুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, আর এখনো ও সেটা চুলে পড়তো। পরবর্তী সিনে দেখা যায় জিউ নতুন রাজার সাথে দেখা করতে এসেছে। আরো নতুন রাজার প্যালেসে ঢুকে দেখতে পায় সেখানে একটি ক্র্যাব অ্যাপেলের গাছ লাগানো হয়েছে, যেটা এই জায়গার সাথে একদমই ম্যাচ করে না। যা হোক, জিউ যখন ভিতরে যায় আমরা প্রথমবারের মতো নতুন রাজাকে দেখতে পাই, যেটা আর কেউ না বরং লুয়েন। জিউ লুয়েনকে গ্রিটিং করে। লুয়েন তখন বলে তোমার আমাকে গ্রিটিং করতে হবে না, আমাদের সম্পর্কটা তো অন্যরকম, আফটার অল তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। জিউ তখন বলে আমি যখন তাকে খুঁজে পেয়েছিলাম তখন তার হাতে শিরা কাটা ছিল, সে ঝর্ণার পানিতে ভাসছিল, আপনার নিশ্চয়ই সেটা জানা আছে, তখন আপনি কোথায় ছিলেন? এবার তো লুয়েনের মুখ বন্ধ হয়ে যায়। ও তখন আরেকটু এগিয়ে এসে জিউকে বলে তোমার আমার মধ্যে পাস্টে যা কিছু হয়েছে সেগুলো ভুলে যাওয়া উচিত, বরং সেগুলো ভুলতেই হবে। আর তাছাড়া তোমার সাথে মিয়ানতাং এর এখন আর কোনো সম্পর্ক নেই, অনেক দূর জার্নি করে এসেছো, গিয়ে রেস্ট নাও। এটা বলে লুয়েন সেখান থেকে চলে যায়। এরপর জিউ আসে ওর বড় বোন ফুয়ের সাথে দেখা করতে। ফুয়ের বিয়ে হয়েছিল রাজধানীতে। এখানে এসেও জিউ দেখতে পায় ফু একটি ক্র্যাব অ্যাপেলের গাছ লাগিয়েছে। এই ক্র্যাব অ্যাপেল আমি গুগলে সার্চ করে দেখেছি, এক ধরনের টক জাতীয় আপেল দেখায় আর কি, যেটা লুয়েনের পছন্দ ছিল। জিউয়ের বোন ফু বলছিল আমাদের নতুন রাজা ক্র্যাব অ্যাপেল খুব পছন্দ করে, তাকে স্বাগতম জানানোর জন্য শহরের অনেক বাড়িতেই ক্র্যাব অ্যাপেল গাছ লাগানো হয়েছে। জিউয়ের বোন খুব উৎফুল্ল হয়ে জিউকে লুয়েনের ব্যাপারে বলছিল। সে বলছিল লুয়েনের একজন কনকুবাইন আছে আর তার জেনারেল শিয়ের মেয়ের সাথে বিয়েও ঠিক হয়ে আছে, তবে এখনো সে কাউকে ইমপ্রেস ঘোষণা করেনি। সবাই ধারণা করছে সে মনে মনে কাউকে ভালোবাসে, অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে নতুন রাজা তার ইমপ্রেস গ্রহণ করবে। আর জিউ ওর বোনের এইসব কথা শুনে ভাবছিল লুয়েন হয়তো মিয়ানতাংকেই তার ইমপ্রেস ঘোষণা করবে। এরপর জিউ যখন ভিতরে যায় ওর বোন হাত পেতে বলে দাও। জিউ বলে কি দিব? ওর বোন তখন বলে তুমি তো গত বছর আমাকে চিঠি লিখেছিলে, তুমি আমার জন্য খুব দামি একটা পাউডার কিনেছ, আমি তো 1 বছর ধরে সেই পাউডারের জন্য অপেক্ষা করছি। তখন আমরা জানতে পারি অনেকদিন আগে যে জিউর কাপড় থেকে একটা পাউডারের বক্স পড়েছিল
জিউ সেটা মিয়ানতাংকে দিয়ে দিয়েছিল। ওইটা আসলে জিউ তার বোনের জন্য কিনেছিল। জিউ তখন বলে সেটা আমি হারিয়ে ফেলেছি। জিউর বোন তখন বলে তুমি কাউকে ভালোবেসে ফেলোনি তো? তুমি তোমার ভালোবাসার মানুষকে ওই গিফটটা দিয়ে দিয়েছো। আচ্ছা যাক, আমার জিনিস যদি তোমার ভালোবাসার মানুষ পায় তাহলে আমি খুশিই হব। এরই মধ্যে সেখানে প্রিন্স সুইয়ের চিঠি আসে। প্রিন্স সুইয়ের ওয়াইফ জিউয়ের বোনকে ইনভাইট করেছে। জিউ তখন বলে আরে তোমাকে ইনভাইট কেন করবে? প্রিন্স সুই আমার সাথে দেখা করতে চাচ্ছে। এরপরে আমরা মিয়ানতাংকে দেখতে পাই যে তার গয়নার কালেকশন নিয়ে প্রিন্স সুইয়ের মেনশনে প্রবেশ করেছে। তবে ওর প্ল্যান ছিল প্রিন্স সুইয়ের মেনশনে কোথায় কে গার্ড আছে, কোন দিক থেকে প্রবেশ করা যাবে এই সব দেখে নেওয়া। এরপরে দেখা যায় মিয়ানতাং প্রিন্স সুইয়ের ওয়াইফের চুলে কাটা পরিয়ে দিচ্ছিল। আর যেমন পাম্পট্টি দিতে হয় জিনিসপত্র বেচতে, তেমনই দিচ্ছিল যে এটা খুব সুন্দর লাগছে আপনার চুলে, আপনাকে এটা মানাচ্ছে এইটাই। সেখানে জিউয়ের বোনও বসেছিল। আর একটু পরে জিউ আসে। মিয়ানতাং যেহেতু মুখে মাস্ক পরেছিল, জিউ মিয়ানতাংকে চিনতে পেরেছে কিনা সেটা বোঝা যাচ্ছিল না। জিউ এসে জানায় রাজা প্রিন্স সুইকে ডেকে পাঠিয়েছে, যে কারণে সে জিউয়ের সাথে বেশিক্ষণ কথা বলতে পারেনি। আর তাই জিউ এখানে ওর বোনের কাছে এসেছে যাতে ওরা ফিরে যেতে পারে। মিয়ানতাং তো জিউকে দেখে কেমন যেন আনইজি ফিল করছিল। আর আমার মনে হচ্ছিল জিউ হয়তো মিয়ানতাংকে চিনতে পেরেছে। প্রিন্স সুইয়ের ওয়াইফ জিউয়ের জন্য একটা বেল্ট চয়েস করে আর মিয়ানতাংকে বলে সেটা জিউকে পরিয়ে দেখতে। মিয়ানতাং তখন সেই বেল্টটা নিয়ে যায় জিউকে পরিয়ে দিতে। তখন প্রিন্স সুইয়ের ওয়াইফ বলে ওঠে, শুনলাম তুমি তোমার কাজিনের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছো। আমার পরিচিত একটা মেয়ে আছে, তাকে তোমার সাথে খুব ভালো মানাবে। জিউয়ের বোন তখন বলে আমার ভাই মনে মনে কাউকে ভালোবাসে, এবং হাসতে হাসতে বলে দেয় আমার জন্য আনা পাউডারও সে তার ভালোবাসার মানুষকে দিয়ে দিয়েছে। প্রিন্স সুয়ের ওয়াইফ তখন বলে তাই নাকি? তাহলে সে কোন নোবেল ফ্যামিলির মেয়ে? তার বাবা মায়ের কাছে কি তুমি প্রস্তাব দিয়েছো? জিউ তখন বলে সে কোনো নোবেল ফ্যামিলির না, তবে সে আমার ইকুয়াল, মানে যোগ্যতায় লর্ড হুয়ায়াং এর সমান সমান। তবে মেয়েটি তার নিজের ইচ্ছা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে জিউয়ের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে। এটা শুনে প্রিন্স হুইয়ের ওয়াইফ জিজ্ঞাসা করে তুমি কি তাহলে এখনো তাকে ভালোবাসো? আর এই কথা শুনে মিয়ানতাং এর হাত থেকে বেলটা পড়ে যায়। মিয়ানতাং দ্রুত বেলটা তুলে ক্ষমা চায় এবং বলে এটা যেহেতু একবার মাটিতে পড়ে গিয়েছে, সে তো আর এটা লর্ড হুয়ায়াংকে দিতে পারে না। লর্ড হুয়ায়াং এর জন্য সে ভবিষ্যতে আরো সুন্দর বেল্ট তৈরি করে দিবে। পরবর্তী সিনে দেখা যায় জিউ আর ওর বোন বাড়িতে ফিরে এসেছে। তখনই মোরু এসে জিউকে খবর দেয় যে মিয়ানতাংকে প্যালেসে ডেকে পাঠানো হয়েছে। লুয়েন মিয়ানতাংকে প্যালেসে ডেকে পাঠিয়েছিল। আর মিয়ানতাং যখন প্যালেসে আসে, ও আস্তে আস্তে ক্র্যাব অ্যাপেল গাছটি দেখতে পায়। মিয়ানতাং ভিতরে এসে দেখতে পায় প্যালেসে সবকিছু তেমন ভাবেই সাজানো হয়েছিল যেমনটা মাউন্ট ইয়াং এ ছিল। মিয়ানতাং আর লুয়েন যেখানে থাকতো। লুয়েন ভিতরে ঢুকতে ঢুকতে বলে আমি মাউন্ট ইয়াং এর সময়টাকে অনেক মিস করি, এই কারণে সেভাবেই সাজানোর চেষ্টা করেছি। মিয়ানতাং তখন বলে যতই মাউন্ট ইয়াং এর মতো সাজানোর চেষ্টা করুন, জায়গাটা তো আলাদা। এখানে আপনি ক্র্যাব অ্যাপেল গাছ তো লাগিয়েছেন, তবে সঠিক সময় আপনি ফুল পাবেন না। সেখানে একটা হিটার টাইপ ছিল। মিয়ানতাং ওই হিটারের উপর নিজের হাত দেয়, যেহেতু সময়টা শীতকাল ছিল। লুয়েন ওই হিটারের উপর হাত দিতে দিতে বলে তোমার দিনকাল কেমন চলছে? এখনো কি তুমি সাধারণ বিজনেসম্যানের ওয়াইফ আছো? তোমার হাজবেন্ড কেমন আছে? মিয়ানতাং তখন বলে সবকিছু আগের মতোই আছে। এটা শুনে লুয়েন হিটারের উপর থেকে হাতটা সরিয়ে ফেলে আর তারপর ডিরেক্ট নিজের কথায় আসে। লুয়েন মিয়ানতাংকে বলছিল আমি চাই আমাদের সম্পর্কটা আগের মতো হয়ে যাক, মাউন্ট ইয়াং এর মতো, যেমনটা আগে আমরা সুখে ছিলাম। আমি জানি তুমি অনেক সাফার করেছ। লর্ড হুয়ায়াং তোমার স্মৃতিশক্তি হারানোর সুযোগ নিয়ে তোমাকে তার ওয়াইফ হিসেবে রেখে দিয়েছিল, এক প্রকার বন্দি করে। তবে আমি যখনই তোমার খোঁজ পেয়েছি তখন থেকেই সারাদিন রাত শুধু চিন্তা করেছি কিভাবে তোমাকে মুক্ত করা যায়, কিভাবে আবার আমাদের আগের সময়টা ফিরিয়ে আনা যায়। মিয়ানতাং তখন বলে লর্ড হুয়ায়াং অনেক খারাপ কাজ করেছে, সে যতই ঘৃণিত হোক না কেন তুমিও এইসব কিছুর জন্য দায়ী। সেই রাতে আমি তোমার জন্যই মাউন্ট ইয়াং ছেড়ে চলে এসেছিলাম। তোমার আশকারা না পেলে ইয়ান এতটা দূর বাড়তে পারতো না। সে শুধুমাত্র আমাকেই মারার চেষ্টা করেনি, আমার ভাইদের মেরে ফেলেছে। আর আমি রাজধানীতে ফিরে এসেছি প্রতিশোধ নেওয়ার জন্য। লুয়েন তখন বলে আমি জানি তুমি প্রতিশোধ নিতে এসেছো, আর আমি তোমাকে সাহায্য করতে চাই। মিয়ানতাং তখন বলে লুয়েনের সাহায্য তার প্রয়োজন নেই, সে এখানে লুয়েনের টাকা ফেরত দিতে এসেছে। মিয়ানতাং একটা কাগজের ম্যাপ দিয়ে বলে আমি ঝঙের মাধ্যমে তোমার দেয়া 3 লক্ষ স্বর্ণমুদ্রা সুরক্ষিত রেখেছিলাম, এখন তোমার আমানত তোমাকে ফেরত দিতে এসেছি। লুয়েন তখন অনেক করুণ দৃষ্টি নিয়ে মিয়ানতাংয়ের দিকে তাকিয়ে বলে আমি তোমাকে মনে প্রাণে সাহায্য করতে চাই। মিয়ানতাং শান্ত দৃষ্টিতে লুয়েনের দিকে তাকিয়েছিল। এখান থেকেই সিন কাট হয়।
পরবর্তী সিনে দেখা যায় লুয়েন আর মিয়ানতাং বসে কথা বলছে। মিয়ানতাং এখানে খুলে বলে সে প্রিন্স সুইকে মারার জন্য রাজধানীতে এসেছে এবং প্রিন্স সুইয়ের ওয়াইফের সাথে ভালো সম্পর্ক তৈরি করেছে যাতে প্রিন্স সুইয়ের প্যালেসে গিয়ে সবকিছু খোঁজ খবর রাখতে পারে। এবার মিয়ানতাং একটা প্ল্যান করেছে। স্প্রিং হান্ট নামে একটা ইভেন্ট হয়, রয়্যাল ফ্যামিলির সব সদস্যরা যায় শিকারে। সেই অনুষ্ঠানের দিন মিয়ানতাং জঙ্গলের মধ্যেই প্রিন্স সুইকে মেরে ফেলতে যায়। লুয়েন তখন বলে এমন প্ল্যান করো না, সেই অনুষ্ঠানের দিন সেখানে অনেক গার্ড থাকবে, কারণ শিকারে তো রয়্যাল ফ্যামিলির সমস্ত সদস্যরাই যাবে। তাছাড়া সেখানে লুয়েনের দাদিও থাকবে। সেখানে যদি প্রিন্স সুইয়ের কিছু হয়ে যায় তাহলে মিয়ানতাংও বেঁচে পালাতে পারবে না। মিয়ানতাং তখন বলে তাহলে তুমি কি করতে বলছো? লুয়েন জানায় কিছুদিন পরেই তার দাদির জন্মদিন, সেই সময় একটা কিছু প্ল্যান করা যাবে। এরপর মিয়ানতাং লুয়েনকে বলে সে ফিরে যেতে চায়, কারণ তার চাচা তার জন্য অপেক্ষা করছে। লুয়েন তখন বলে চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। আর বের হওয়ার সময় একজন গার্ড এসে লুয়েনকে খবর দেয় জিউ মিয়ানতাং এর দোকানে গিয়েছে। তবে গাড়িতে যেতে যেতে মিয়ানতাং অবাক হয়ে বলে আমরা কি দোকানে যাচ্ছি না? লুয়েন তখন বলে আমি তোমাকে রাতের মার্কেটটা দেখাতে চাই, চলো দেখো কত জমজমাট এই জায়গাটি। মিয়ানতাং তখন আর কোনো কথা বলে না। এরপর লুয়েন আর মিয়ানতাং যায় মার্কেটে। জিউ একটা দোকানের দোতলা থেকে মিয়ানতাং এবং লুয়েনকে দেখছিল। লুয়েন একটা ফুলের তোড়া এনে মিয়ানতাংকে দেয় ওদের বন্ধুত্বের শুভেচ্ছা জানানোর জন্য। মিয়ানতাংও সেই তোড়াটা অ্যাকসেপ্ট করে নেয়। দূর থেকে জিউ এটা দেখে ওর খুবই খারাপ লাগছিল। এরপর লুয়েন আর মিয়ানতাং সেখানে অনেক ভালো সময় কাটায়। ওরা একটা গেম খেলে যার মাধ্যমে একটা কাঁটা পুরস্কার পায়। লুয়েন সেই কাঁটাটা মিয়ানতাং এর চুলে পরিয়ে দেয়। জিউয়ের তো এসব দেখে বুক ফেটে যাচ্ছিল। সামনে একটা গেমের দোকান দেখে লুয়েন মিয়ানতাং এর হাত ধরে সেই দোকানের দিকে এগিয়ে যেতে থাকে। জিউয়ের তো এসব দেখে প্রচন্ড খারাপ লাগছিল। ও আর সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। আর বাড়িতে এসে জিউ বসে বসে হাতের লেখা প্র্যাকটিস করতে থাকে। কিছুদিন আগেই তো ও মিয়ানতাংকে হাতের লেখা শেখাতো, এই কারণেই ও বিভিন্ন ওয়ার্ড লিখছিল এবং মিয়ানতাং আর লুয়েনের কাটানো সময়গুলোর কথা চিন্তা করছিল। জিউয়ের তো প্রচন্ড মন খারাপ হয়েছিল। এদিকে মিয়ানতাং ঘরে বসে একটা চুলের কাঁটা দেখছিল, সেই কাঁটা যেটা ও জিউয়ের বুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তখন মিয়ানতাং এর চাচা ঘরের মধ্যে ঢুকলে মিয়ানতাং দ্রুত কাঁটাটা লুকিয়ে ফেলে। মিয়ানতাং এর চাচা ঘরে ঢুকে বলে তুমি আবারও ভেবে দেখো এমনটা করবে কিনা। মিয়ানতাং তখন বলে এটাই তার একমাত্র সুযোগ আর সে এটা করবেই। তবে কি ব্যাপারে কথা হচ্ছিল এখানে জানানো হয় না। পরবর্তী সিনে দেখা যায় লুয়েন তার দাদির সাথে দেখা করতে এসেছে। সেখানে আমরা শিউজিকেও দেখতে পাই এবং জানতে পারি যেহেতু লুয়েন আর শিউজির বিয়ে ঠিক হয়েছে, শিউজি এখন এখানেই থাকে। লুয়েনের দাদি লুয়েনকে বলছিল শিউজি অনেক ভালো মেয়ে, সে আমার অনেক দেখাশোনা করেছে। তোমাদের যেহেতু বিয়ে ঠিক হয়ে আছে, খুব দ্রুত তোমরা বিয়ে করে নাও এবং শিউজিকে ইমপ্রেস ঘোষণা করো। লুয়েন তখন বলে দাদি এখনো আমার অনেক কাজ বাকি, কেবলই তো আমি সিংহাসনে বসলাম, রাজ্যটাকে ঠিক করি এরপরে বিয়ের কথা চিন্তা করব। ও দাদি বলছিল আমি এখন বৃদ্ধ হয়েছি, কবে মারা যাই বলা যায় না। শিউজি তখন লুয়েনের দাদিকে বলে এখন যেহেতু লুয়েনের অনেক কাজ, তাহলে এই বিষয়টা পরেও করা যাবে, তার কোনো সমস্যা নেই। লুয়েনের দাদি বলে তুমি ওর ফিয়ন্সে, ওকে আর তোল্লাই দিও না। আর লুয়েনকে একটা প্যালেসের নাম বলে বলে শিউজিকে সেই প্যালেসে রাখার জন্য। লুয়েন তখন বলে ওই প্যালেসটা আমি আমার ইমপ্রেসের জন্য রেখেছি, এখনই আমি কোনো উত্তর দিতে পারছি না যে শিউজিকে ওই প্যালেসে রাখবো কিনা। যেটা শুনে শিউজির একটু মন খারাপ হয়। আর লুয়েনের দাদিও তো বুঝতে পারে যে লুয়েন শিউজিকে ইমপ্রেস বানানোর প্ল্যান করছে না। লুয়েন ও দাদিকে বলে তোমার জন্মদিনটা যাক, তারপর আমি অবশ্যই তোমাকে একটা উত্তর দিব। লুয়েনের দাদি লুয়েনকে বলে তোমার কি প্রিন্সেস ইউহুয়ার কথা মনে আছে? লুয়েন বলে অবশ্যই মনে আছে, ছোটবেলায় তো আমি তাকে দেখেছি। লুয়েনের দাদি বলে ইউহুয়া এখন অনেক বড় হয়ে গিয়েছে, ওর বিয়ের বয়সও হয়েছে। যখন আমি ইয়াং ছিলাম ওকেই আমি পেলে পুষে বড় করেছি, এখন যদি ওর একটা গতি করতে পারতাম তাহলে আমার বেশ ভালো লাগতো। লুয়েন তখন বলে আমি বুঝেছি দাদি, ইউহার জন্য লর্ড হুয়াং এর জুটি বাঁধলে কেমন হয়। এটা শুনে লুয়েনের দাদি খুশি হয়ে যায় আর বলে লর্ড হুয়াং অনেক ভালো চয়েস, ওদের দুজনকে ভালো মানাবে। লুয়েন তখন আর কোনো কথা বলে না। এরপর লুয়েন আর শিউজি যখন বের হয়ে আসছিল, লুয়েন শিউজিকে ধন্যবাদ জানায় ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আর তার উপর বিশ্বাস রাখার জন্য। শিউজি তখন বলে তার মা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে সে অনেক অবহেলায় বড় হয়েছে, অনেকটা প্যালেসে বন্দি অবস্থায়, সেখান থেকে লুয়েন তাকে মুক্ত করেছে। এই ব্যাপারে সে লুয়েনের প্রতি কৃতজ্ঞ। লুয়েন তখন বলে অনেকদিন ধরেই তুমি প্যালেসে আছো, তোমাকে আমি কখনো বাইরেও নিয়ে যাইনি, তৈরি থেকো, স্প্রিং হান্টের দিন আমি তোমাকে স্প্রিং হান্ট ইভেন্টে নিয়ে যাব। এটা শুনে শিউজি বেশ খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় ইয়ান শহরে আসছিল।
আর এখানেই আমরা জানতে পারি লুয়েনের সাথে ইয়ানেরও বিয়ে ঠিক হয়ে আছে। ইয়ানের মেইডরা বলছিল দেখবেন আপনাকে লুয়েন ইমপ্রেস ঘোষণা করবে। ইয়ান বলছিল আমিও সেটাই চাই, লুয়েনের ইমপ্রেস হতে। তবে ইয়ানের বুকের ক্ষতটা এখনো পুরোপুরি শুকায়নি, সে কিছুটা অসুস্থ বোধ করছিল। আর মেয়েদের বলছিল যে কোনোভাবে এই দাগটা তুলে ফেলতে হবে, আমি চাই না লুয়েন এই দাগটা দেখতে পাক। আর বাকি রইল মিয়ানতাং, একবার ইমপ্রেস হই ওকে আমি দেখে নিব। ডাইনি কোথাকার, আসলে ডাইনিটা কে এটা আমি বুঝতে পারিনি। এরপর আমাদের স্প্রিং হান্ট ইভেন্টের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা ইউহা নামে ওই প্রিন্সেসকে দেখতে পাই, যে এসে লুয়েনের দাদিকে গ্রেটিং করে। লুয়েনের দাদি তো ইউহাকে দেখে অনেক খুশি হয়। ইউহা অনেক চঞ্চল মেয়ে ছিল, সে লুয়েনের দাদিকে বলছিল আমি এবার একটা টাইগার শিকার করব এবং আপনাকে উপহার দিব। সবাই এটা শুনে হাসছিল, মানে উপহাস করে হাসছিল না আর কি। ঘরের মেয়ে এমন সাহসী, তাকে বাহবা দিয়ে হাসছিল, তার কথায় খুশি হচ্ছিল। এরই মধ্যে সেখানে মন্ত্রিসভার সবাই সহ লুয়েন চলে আসে। সবাই লুয়েনের দাদিকে গ্রেটিং করে, যেহেতু সে সাবেক রাজার মা, তার বেশ সম্মান ছিল। এখানে লুয়েনের দাদি বলে স্প্রিং হান্টে যে প্রথম হবে, মানে সবচেয়ে বেশি শিকার করতে পারবে, তাকে একটা পেন্ডেন্ট উপহার দেয়া হবে। এই পেন্ডেন্টটা অনেক দামি ছিল লুয়েনের দাদার। সবাই তো খুশি হয়ে যায়, আর এরপর শিকারের ইভেন্ট শুরু করার জন্য চলে যায়। সেখানে জিউ ছিল লুয়েনের দাদিকে গ্রেটিং করার জন্য। লুয়েনের দাদি তখন ইউহাকে ডেকে বলে, জিউ তোমার কি ইউহাকে মনে আছে? ছোটবেলায় তুমি মাঝে মাঝে প্যালেসে আসতে ইউহার সাথে দেখা করতে, আর ওর সম্পর্কে অনেক প্রশংসা করতে আমার কাছে। জিউর তো বুঝতে বাকি থাকে না লুয়েনের দাদি কি বলতে চাচ্ছে। ও তখন বলে ওর এগুলো কিছু মনে নেই। লুয়েনের দাদি বলে ইউহা যদিও অনেক শক্তিশালী, কিন্তু সে তো একটা মেয়ে, আমি ওকে তোমার দায়িত্বে দিচ্ছি, ওর যেন কিছু না হয় তুমি একটু দেখে রেখো। জিউ সম্মতি জানিয়ে সেখান থেকে চলে আসে। তবে ও যখন বের হচ্ছিল ইউহা জিউকে ডাক দেয় আর বলে সত্যি কি ছোটবেলায় তুমি আমার সাথে দেখা করতে আসতে? আমার তো মনে নেই। জিউ তখন বলে আমারও মনে নেই। ইউহা বলে দাদি যদিও বলেছে আমাকে প্রোটেক্ট করতে, তবে আমি যথেষ্ট শক্তিশালী, তোমার প্রোটেকশন আমার দরকার নেই। জিউ তখন বলে দয়া করে তুমি ঘোড়া থেকে উল্টে পড়ে যেও না, তাহলেই হবে। এটা বলে জিউ ঘোড়া নিয়ে সেখান থেকে চলে যায়। ইউহা সেখানেই দাঁড়িয়ে থাকে। পরবর্তী সিনে দেখা যায় শিকার তো শুরু হয়ে গিয়েছে, সবাই যে যার মতো শিকার খুঁজছিল। তবে সবচেয়ে বড় শিকারের টার্গেট ছিল মিয়ানতাং এর। মিয়ানতাং সেখানে মাস্ক পরে চলে আসে এবং টার্গেট করে প্রিন্স সুইকে। মিয়ানতাং যখন তীর টিপ করে বসেছিল, ঠিক সেই সময় লুয়েন সেখানে চলে আসে এবং দ্রুত তীর মারতে গিয়ে মিয়ানতাং এর হাত ফসকে যায়। প্রিন্স সুয়ের বুকে তীর লাগলেও একদম হার্টে লাগে না। সেখানে তো প্রিন্স সুয়ের গার্ডরা ছিল, তারা দ্রুত কে তীর মেরেছে এটা খুঁজতে থাকে। লুয়েন দ্রুত মিয়ানতাংকে নিয়ে দৌড়ে পালাতে থাকে, গার্ডরাও সেদিকে তাড়া করছিল। তবে ঠিক যখন গার্ডরা ওদেরকে ধরে ফেলবে, তখনই সেখানে জিউ চলে আসে। জিউ নিজের ঘোড়া দিয়ে গার্ডের ঘোড়াকে আটকে দেয়। গার্ড অবাক হয়ে বলে লর্ড ভয়াং? জিউ বলে হ্যাঁ এটা আমি, কি হয়েছে? এদিকে লুয়েন তো মিয়ানতাংকে নিয়ে নিরাপদ দূরত্বে চলে এসেছিল। মিয়ানতাং নিজের মুখের মাস্ক খোলে, তবে ওকে দেখে মনে হচ্ছিল ও খুব রেগে গিয়েছে। তখনই একজন গার্ড এসে লুয়েনকে জানায় প্রিন্স সুয়ের গার্ডরা পুরো মাউন্টেন ঘিরে ফেলেছে, এখন আর কেউ এখান থেকে বের হতে পারবে না। লুয়েন তখন বলে তাহলে তো মিয়ানতাংকে বাঁচানোর একটাই উপায়। এখান থেকেই সিন কাট হয়। দেখা যায় জিউকে নিয়ে প্রিন্স সুয়ের গার্ড প্রিন্স সুয়ের কাছে গিয়েছে, তখনও প্রিন্স সুয়ের জ্ঞান হারায়নি। জিউ সেখানে এসে একদম রিল্যাক্স ভঙ্গিতে বলে আরে একটুর জন্য আপনি বেঁচে গেলেন, হার্টের পাশ দিয়ে তীর লেগেছে। প্রিন্স সুই রেগে বলছিল আপনি কি এই তীর মেরেছেন? জিউ তখন বলে হ্যাঁ আমি মেরেছি, আমি আসলে একটা শিকারকে টার্গেট করছিলাম, কিন্তু সেটা ফসকে যে আপনার গায়ে লেগে যাবে এটা আমি বুঝতে পারিনি। তবে জিউ খুব রিল্যাক্সে কথা বলছিল। এটা দেখে প্রিন্স সুই অনেকটা রেগে যায় আর বলে আপনি এত বড় একটা কাজ করে এমন রিল্যাক্সে কিভাবে আছেন? আমি আরো আপনাকে ইনভাইট করেছিলাম আপনার সাথে একসাথে কাজ করব বলে, কিন্তু আপনি তো দেখছি আমার সাথে কাজ করতে রাজি না। জিউ তখন বলে আপনার সাথে একসাথে? আপনি আমার সাথে কি করেছেন ভুলে গিয়েছেন? প্রিন্স সুই তো জিউর উপর প্রচন্ড রেগে যায় আর জানায় সে এবার রাজার কাছে এই বিষয়ে বলবে। জিউ তখন বলে কি বলবেন? যান গিয়ে বলুন আমি একজন শক্তিশালী লর্ড, আমার এলাকা ঝেনঝৌ, আশা করি আপনি ঝেনঝৌকে বিরক্ত করার চেষ্টা করবেন না, কারণ আমার যদি কিছু হয়ে যায় আমার সমস্ত সেনাবাহিনী আপনার উপর আক্রমণ করলে আপনি কিন্তু কুলাতে পারবেন না। তখন প্রিন্স সুইয়ের গার্ড এগিয়ে এসে বলে আগে চলুন প্যালেসে, আপনার চিকিৎসা দরকার, এসব কথা পরেও বলা যাবে। আর যেহেতু প্রিন্স সুইয়ের তীর লেগে একটা ঝামেলা হয়ে গিয়েছে,
শিকারের ইভেন্ট ক্যান্সেল করে দেওয়া হয়। লুয়েনের ইউনুস এসে শিউজিকে বলে দ্রুত প্যাক করে নিন, আমরা প্যালেসের উদ্দেশ্যে রওনা দিব। শিউজি তখন বলে আমার জামা তো ভিজে গিয়েছে, আমার একটু সময় লাগবে। ইউনুস তখন সেখান থেকে বের হয়ে যায়। তখন আমরা দেখতে পাই শিউজির ঘরে মেইডের ড্রেসে মিয়ানতাং লুকিয়েছিল, আর মিয়ানতাং উল্টো দিকে ঘুরেছিল বলে ইউনুস তাকে দেখতে পায়নি। মিয়ানতাং শিউজির কাছে এসে বসে। শিউজি তখন বলে আপনার ব্যাপারে আমি আন্দাজ করেছিলাম, আমি ভেবেছিলাম আপনি অনেক শান্ত আর আকর্ষণীয় মেয়ে হবেন, কিন্তু আপনি তো অনেক সিম্পল এবং চঞ্চল। মিয়ানতাং তখন বলে আমার নামের অর্থ গর্জিয়াস হলেও আমি খুবই সাধারণ, তবে আপনাকে দেখে আমি অবাক হচ্ছি। লুয়েন একটা মেয়েকে এসে আপনার তাঁবুতে দিয়ে গেল, কিন্তু আপনি একটু প্যানিকড হলেন না, কোনো প্রশ্ন করলেন না। শিউজি তখন বলে আমি তাকে বিশ্বাস করি। লুয়েন তখন আনমনে বলে বিশ্বাস খুব মূল্যবান জিনিস, আমিও আপনার মতো হতে চাই। আমি চাই আমার এমন কারোর সাথে দেখা হোক যাকে আমি বিশ্বাস করতে পারি। পরবর্তী সিনেমাদের লুয়েনকে দেখানো হয়, ওর বেশ মন খারাপ ছিল আর ও মিয়ানতাং এর কথা ভাবছিল। পাস্টের একটা সিন থেকে আমরা দেখতে পাই মিয়ানতাং লুয়েনের উপর প্রচন্ড রেগে গিয়েছিল, কারণ ও লুয়েনের জন্য প্রিন্স সুইকে মারতে পারেনি। আর এখন তো প্রিন্স সুই সাবধান হয়ে গেল, সে হয়তো তার চারপাশে গার্ড অনেক বেশি বাড়িয়ে দিবে। একবার যেহেতু মিয়ানতাং চান্স মিস করে ফেলেছে, দ্বিতীয়বার আর কোনো সুযোগ নেই। লুয়েন তখন বলে তোমার রিভেঞ্জটাই তোমার কাছে সবকিছু, তুমি কি আমার জন্য শহরে থেকে যেতে রাজি হওনি? আমি তো ভেবেছিলাম আস্তে আস্তে তুমি আমাকে মাফ করে দিবে। মিয়ানতাং তখন বলে শহরে আমি এসেছি শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য, তোমার জন্য আমি থাকিনি। একসময় আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু সময় বদলেছে। লুয়েন তখন বলে হঠাৎ করে কেন সবকিছু চেঞ্জ হয়ে গেল? মিয়ানতাং বলে কখনোই হঠাৎ করে চেঞ্জ হয়নি, একসময় আমি ভাবতাম তুমি আর আমি একই রকম চিন্তা করি, কিন্তু তুমি অন্যের সাথে আপোষ করেছ, আমার ভাইদের প্রিন্স সুই মেরে ফেলেছে, তারপরেও তুমি তাকে মারার চিন্তা না করে সবসময় আমার কাজে দেরি করিয়েছ। আমি বুঝতে পেরেছিলাম তুমি প্রিন্স সুইকে মারতে দেবে না, তাই আমি এই প্ল্যান তোমাকে জানাইনি। তুমি নিজের স্বার্থে অন্যায় করেছে যেন প্রিন্স সুইয়ের সাথে কাজ করছো, কিন্তু আমি তো সেটা করব না। লুয়েন বলছিল সে প্রিন্স সুইকে শাস্তি দিবে, কিন্তু ধীরে ধীরে, তার নিজের উপায়ে। মিয়ানতাং তখন বলে একবার যদি সুযোগ মিস হয়ে যায়, দ্বিতীয়বার সেই সুযোগ আর কখনোই আসে না। আমি আজকের ঘটনা সব সময় মনে রাখবো, তোমাকে দেখলেই আমার আজকের ঘটনা মনে পড়ে যাবে, যেমনটা মনে আছে সেই রাতের ঘটনা। সেই রাত বলতে লুয়েন এবং ইয়ানকে যে একসাথে দেখেছিল এবং ইয়ান তাকে মারার চেষ্টা করেছে এই বিষয়টা আর কি। এবার লুয়েন একদম চুপ হয়ে যায়। মিয়ানতাং লুয়েনকে একদম পরিষ্কার জানিয়ে দেয় সে আর কখনোই লুয়েনের কাছে ফিরবে না, এই কারণে লুয়েনের এত মন খারাপ ছিল আর কি। পরবর্তী সিনে দেখা যায় লুয়েন শপথ গ্রহণ করছে রাজা হিসেবে। আরও যেহেতু নিশ্চিত হয়ে গিয়েছিল যে মিয়ানতাং ওর কাছে ফিরবে না, ও তখন ইয়ান এবং শিউজের একটা ব্যবস্থা করে দেয়। ইয়ানের কাছে যখন আদেশপত্র যায়, ইউনুস তো আদেশপত্রটা পড়ছিল, আর ইয়ান মনে মনে ভাবছিল নিশ্চয়ই লুয়েন ওকে ইমপ্রেস বানাবে, কিন্তু দেখা যায় লুয়েন ইয়ানকে একজন কনসোর্ট বানিয়ে দেয়, কনসোর্ট শিয়ান নামে, যেটা শুনে ইয়ান মাটিতে ঠাস করে বসে পড়ে আর ইমপ্রেস বানিয়ে দেয় শিউজিকে। শিউজি যখন জানতে পারে লুয়েন ওকে ইমপ্রেস বানিয়েছে, ও তো হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। শিউজির বাবা লুয়েনকে ধন্যবাদ জানায় তার মেয়েকে ইমপ্রেস বানানোর জন্য। লুয়েন শিউজির বাবাকে দ্রুত তুলে বলে আপনি আমার শ্বশুর, আমাকে হাঁটু গেড়ে বসে কখনো গ্রেটিং করতে হবে না। মন্ত্রিসভার সবাই লুয়েনকে কংগ্রাচুলেশন জানায়। এরপর দেখা যায় মিয়ানতাং শহর ছেড়ে চলে যাচ্ছে, যেটা জিউ দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। মিয়ানতাংয়ের চাচা এবং ওর দুই ভাই বলছিল তুমি কি নিশ্চিত তুমি ফিরে যেতে চাও? এখনো কিন্তু তোমার রিভেঞ্জ নেওয়া কমপ্লিট হয়নি। মিয়ানতাং তখন বলে এখন আরো রিভেঞ্জ নিতে পারবে না, তাই এখনকার মতো চলে যাওয়াই ভালো, তবে ও আবারও ফিরে আসবে আর ওর ভাইদের মৃত্যুর প্রতিশোধ নেবে। এরপরে দেখা যায় শিউজি এবং লুয়েনের বিয়ে হয়ে যায়। শিউজি ইমপ্রেস হিসেবে শপথ গ্রহণ করে। আর এরপর যখন ওদের বাসর ঘরের দৃশ্য দেখানো হয়, দুইজন তো চুপচাপ বসেছিল। লুয়েন প্রথমে বলে ওঠে শিউজি তুমি কখনোই আমার দিকে কেন তাকাও না? আসলে এখনো পর্যন্ত শিউজি কখনোই লুয়েনের চোখের দিকে তাকায়নি, আর প্রথমবারের মতো এই কথা শুনে শিউজি লুয়েনের চোখের দিকে তাকায় আর মুগ্ধ হয়ে লুয়েনকে দেখতে থাকে। এবার তো লুয়েনই লজ্জা পেয়ে যায়। আর ও যখন উঠে চলে যাচ্ছিল, শিউজি ডেকে জিজ্ঞাসা করে কেন তাকে ইমপ্রেস বানানো হলো। লুয়েন তখন বলে তোমার বাবার পজিশনের জন্য, সে আমার কোর্টের সম্মানিত মন্ত্রী, আমার পলিটিক্যাল ব্যালেন্স ঠিক রাখার জন্য তোমাকে ইমপ্রেস বানানোটা আমার ভালো সিদ্ধান্ত মনে হয়েছে। যেটা শুনে শিউজি কান্না করে ফেলে। ও তো লুয়েনকে মনে মনে ভালোবেসে ফেলেছিল, তবে শিউজি এটাও জানতো যে লুয়েন মিয়ানতাংকে ভালোবাসে। লুয়েন শিউজির কান্না দেখে ঘুরে দাঁড়িয়ে বলে
দিনটা অনেক লম্বা ছিল, তোমার কি ক্ষুধা লেগেছে? এটা শুনে শিউজি হেসে ফেলে। এরপরে দেখা যায় লুয়েন এবং শিউজিকে খাবার দেওয়া হয়েছে। লুয়েন তখন শিউজিকে বলে, যদিও আমি পলিটিক্যাল ব্যালেন্স ঠিক রাখার জন্য তোমাকে ইমপ্রেস বানিয়েছি, তবে তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে অনেক সময় অনেক সাহায্য করেছো। তুমি বুদ্ধিমতী, ভদ্র, শান্ত। তোমার বুদ্ধির উপর আমার পুরো বিশ্বাস আছে। আমার বিশ্বাস তুমি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবে। শিউজি তখন বলে, অন্য কোনো কারণেও যদি আপনি আমাকে ইমপ্রেস বানিয়েছেন, তবে আমি মনে প্রাণে চেষ্টা করব সবসময় আপনাকে সাহায্য করার আর আমার দায়িত্ব ঠিকভাবে পালন করার। লুয়েন তখন বলে, আমার ইমপ্রেস অনেক বুদ্ধিমতী। আমি তোমাকে ইমপ্রেস সিলেক্ট করে ভুল করিনি। তোমার কথা এখন অনেকটা রিলিফ লাগছে। এটা শুনে শিউজি মুস্কি হাসে। এদিকে মিয়ানতাং আর ওর চাচারা নতুন করে ব্যবসা শুরু করেছিল। ওরা একটা এলাকা থেকে কম দামে জিনিসপত্র কিনে সেগুলো বয়ে অন্য এলাকায় নিয়ে যাচ্ছিল আর সেখানে কিছুটা বেশি দামে বিক্রি করছিল। মিয়ানতাং এভাবে জিনজিয়া পাশের একটা এলাকাতে গিয়ে ব্যবসা শুরু করে, যেখানে ওর প্রিন্সেস চুনির সাথে দেখা হয়। প্রিন্সেস চুনি মিয়ানতাংয়ের খোঁজ পেয়ে এখানে এসেছিল। আর এরপর ওরা যখন একসাথে বসে চা খাচ্ছিল, প্রিন্সেস চুনি জিজ্ঞাসা করে, তোমার হাজবেন্ডের কি অবস্থা? মিয়ানতাং তখন বলে, তুমি তো আসার সময় বলেছিলে যাতে আমার হাজবেন্ডের থেকে সাবধানে থাকি। আমি তোমার অ্যাডভাইস শুনেছি আর ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি। প্রিন্সেস চুনি তখন বলে, একদম ঠিক কাজ করেছো। তুমি আরো বেটার ডিজার্ভ করো। মিয়ানতাং এটা শুনে হেসে ফেলে। প্রিন্সেস চুনি বলে, তার হাজবেন্ডের সাথে তো তার সম্পর্ক ভালো না। বাচ্চা পেটে থাকতেই তার হাজবেন্ড তাকে ঠকিয়েছিল। সে এখন নিজের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা করছে, ব্যবসা শুরু করবে এটা ভেবেছে। মিয়ানতাং চাইলে তারা পার্টনারশিপে ব্যবসা করতে পারে। এদিকে জিউ তো নিজের কাজে ব্যস্ত ছিল। লুয়েনের কথা মতো সে অন্য একটা এলাকায় গিয়েছিল সে এলাকার লর্ডের সাথে দেখা করার জন্য। এই এলাকার লর্ড লুয়েনের চাচা ছিল, যে লুয়েন সিংহাসনে শপথ গ্রহণের সময় দেখা করতে যায়নি। এই কারণে লুয়েন জিউকে পাঠিয়েছিল এখানে। সেখানে জিউ আসবে বলে এই লর্ড অনেকগুলো উপহার তৈরি করে, সাথে রাতের বেলা একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানেরও আয়োজন করে। তবে রাতের বেলা যখন সবাই একসাথে বসে খাচ্ছিল, ওই লর্ড জিউকে বলে, আমি আসলে বেশি জাঁকজমক পছন্দ করি না। সাধারণভাবে থাকতেই আমার বেশি ভালো লাগে। মনে হয় সাধারণ মানুষদের ঝামেলা কম। জিউ তখন বলে, একদম মনের কথা বলেছেন। আমিও এমনটা চিন্তা করি, সাধারণ মানুষের ঝামেলা কম। আপনি তো আমার বন্ধু হয়ে গেলেন। সেখানে জিউ প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে। রাতের বেলা জিউ যখন নিজের ঘরে বসে ঢুলছিল, তখন একটা মেয়ে সেই ঘরে আসে আর জানায় এই লর্ড জিউয়ের কাছে এই মেয়েকে পাঠিয়েছে। বলতে বলতে মেয়েটা নিজের কোট খুলছিল। জিউ তখন চোখ বন্ধ করে বলে, এই না, একদম কোট খুলবে না। তুমি এখানে কি করতে এসেছো? ওই মেয়েটা তখন মুখ কালো করে বলে, আমাকে তো লর্ড পাঠালো। জিউ তখন বলে, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে থাকো। আর এরপরেই দেখা যায় জিউ ওই মেয়েটিকে দিয়ে হাতের লেখা প্র্যাকটিস করাচ্ছে। বেচারি সারা রাত ধরে হাতের লেখা প্র্যাকটিস করতে থাকে। আর সকালবেলা গিয়ে যখন জানায় যে লর্ড হুয়াইয়াং তাকে টাচ করেনি, বরং সারা রাত হাতের লেখা প্র্যাকটিস করিয়েছে, এই লর্ড কিছুই বুঝতে পারছিল না। এই লর্ডের নাম ছিল লর্ড ইউ। লর্ড ইউ তার একজন সৈন্যকে বলে সব সময় লর্ড হুয়াইয়াং এর উপর নজর রাখার জন্য লোক সেট করতে। লর্ড হুয়াইয়াং কি প্ল্যান করছে এটা তাদের জানতেই হবে। এদিকে জিউ একটা সিক্রেট লেটার তার গার্ডকে দিয়ে বলে, রাজধানীতে এটা গোপনে পৌঁছে দিতে হবে। তখন ওরা বুঝতে পারে তাঁবুর বাইরে থেকে কেউ ওদের কথা শুনছে। আর তাঁবুর বাইরের ওই লোককে শুনিয়ে শুনিয়ে জিউ বলে, রাজা আমাকে বলেছে যে লর্ড সর্বপ্রথম রাজধানীতে যাবে তাকে অনেক কিছু পুরস্কার দেয়া হবে, সাথে প্রমোশনও দেয়া হবে। এখন এটা তো আর আমি লর্ড ইউকে জানতে দিতে পারি না, আর তাকে এত কিছু বুঝিয়েও লাভ নেই। আমি আগামীকালই যাব বেইজিউয়ের লর্ডের কাছে, এবার যে আগে যাবে সে পুরস্কার পাবে। আর এই কথা তাঁবুর বাইরের ওই লোক শুনে দৌড়ে লর্ড ইউ এর কাছে যায়। লর্ড ইউ এগুলো শুনে রেগে বলে, লর্ড হুয়াং কি খেলা খেলছে? সে তো আমাকে জানালোও না যে রাজা কি বলেছে। সে কি আমার সাথে কোনো ট্রিক্স করছে? আর তার পরদিন সকালে এই জিউ বের হয়ে পড়ে বেইজিউয়ের উদ্দেশ্যে। এটা ছিল ইউজিউ রাজ্য। ইউঝৌ এবং বেইজিউয়ের লর্ডকে শহরে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল তার উপরে। বেইজিউ কিন্তু মিয়ানতাং এর দাদার এলাকা ছিল। এবার আমাদের প্রথমবারের মতো মিয়ানতাং এর দাদাকে দেখানো হয়, যে মিয়ানতাং এর চাচাদের মারছিল। কারণ মিয়ানতাং এতদিন কি করে বেরিয়েছে এই সব কিছু সে এবার জানতে পেরেছে। আর বহু বছর পর মিয়ানতাং এর চাচা বাড়ি ফিরে এসেছে। মিয়ানতাং এর চাচা মুখের মধ্যে কিছু একটা নিয়ে তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে এমন ভান করতে থাকে। মিয়ানতাং এর দাদা তার চাচাকে বলে, তুমি মরে যাও, তুমি কিভাবে মিয়ানতাং এর সাথে এটা করতে পারলে? মিয়ানতাং এর চাচা তখন ফিসফিস করে বলে, এটা মিয়ানতাং এরই আইডিয়া ছিল। এরই মধ্যে বাইরে থেকে একজন গার্ড বলে যে মিস লিউ ফিরে এসেছে, মানে মিয়ানতাং। যেটা শুনেই মিয়ানতাং এর দাদা ইমোশনাল হয়ে বের হয়ে আসে। মিয়ানতাংও দৌড়ে ওর দাদার কাছে আসে।
মিয়ানতাংয়ের দাদা মিয়ানতাংকে দেখে খুশি তো হয়েছিল, কিন্তু সে নিজের গালে ঠাস করে চল লাগিয়ে দেয়। মিয়ানতাং তখন দ্রুত দাদার পায়ে ধরে ক্ষমা চায় আর বলে, অন্যায় আমি করেছি, তুমি কেন নিজেকে আঘাত করছো? তোমার রাগ মেটাতে হলে আমাকে আঘাত করো। কিন্তু এত বছর পর নাতনিকে দেখে মিয়ানতাংয়ের দাদা আর রাগ করে থাকতে পারে না। সে মিয়ানতাংকে জড়িয়ে ধরে। আর এরপরে দেখা যায় মিয়ানতাং তার দাদার সাথে বসে কথা বলছে। এখানে মিয়ানতাংয়ের দাদা বলে, অনেক কিছু লুকিয়েছো। আমি ভাবছিলাম তুমি হয়তো রাজধানীতে চুইজিউকে বিয়ে করে বাচ্চা কাচ্চাও হয়ে গিয়েছে তোমাদের, সুখে শান্তিতে সংসার করছো। আর আজ আমি জানতে পারলাম আমার সব ভাবনা মিথ্যা। তুমি তাকে বিয়ে না করে মাউন্ট ইয়াং এ চলে গিয়েছিলে। এবার যা বলবে সবকিছু সত্যি বলবে। মিয়ানতাং তখন সবকিছু খুলে বলে। সে চুইজিউকে বিয়ে করতে চাইতো না, কারণ অজানা অজানা কাউকে বিয়ে করে সে সারা জীবন ভুগতে চায় না। এই কারণে মাঝপথে সে পালিয়ে গিয়েছিল। তার চাচার পরিচিত ছিল লুয়েন নামে একজন। তখনও পর্যন্ত মিয়ানতাং জানতো না যে লুয়েন কে। তবে ভদ্র শিক্ষিত স্কলার দেখে তার চাচা মিয়ানতাংকে লুয়েনের কাছে পাঠিয়ে দেয়। আর এরপর লুয়েনের সাথে থাকতে থাকতে মিয়ানতাং জানতে পারে লুয়েন সাবেক ক্রাউন প্রিন্সের ছেলে, এবং লুয়েনের একমাত্র মিশন ছিল নিজের পরিচয় প্রতিস্থাপন করা, মানে রাজা হওয়া, যেটা এখন সে হয়েছে। এতদিন পর্যন্ত কিন্তু আমরা সবসময় শুধু শুনেছি লুয়েনের মিশন, তবে মিশনটা কি ছিল এটা জানতাম না। এবার মিয়ানতাং এর মুখ থেকে জানতে পারি যে লুয়েন যা কিছু করেছে সবকিছু রাজা হওয়ার জন্য। যা হোক, মিয়ানতাং এর দাদা মিয়ানতাংকে জিজ্ঞাসা করে লুয়েনের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা। মিয়ানতাং তখন বলে কোনো সম্পর্ক নেই। মাউন্ট ইয়াং এ যখন থাকতো তখন একটা বিষয় ছিল, কিন্তু এখন সে রাজা হয়ে গিয়েছে আর মিয়ানতাং নিজের রাস্তায় চলে এসেছে। পরবর্তী সিনে দেখা যায় জিউ বেইজিউতে পৌঁছে গিয়েছে। ও বেইজিউ লর্ডকে জানায় যে রাজা ওকে পাঠিয়েছে লর্ডকে রাজধানীতে নিমন্ত্রণ জানানোর জন্য। তবে এই লর্ড সোজা বলে দেয় সে যাবে না। আসলে এই সকল লর্ডরা যেতে চাচ্ছিল না, কারণ তাদের লুয়েনের সম্পর্কে অন্যরকম ধারণা ছিল। তারা ভাবছিল লুয়েন হুট করে এসে রাজ্য সামলাতে শুরু করলো, হয়তো এই সকল লর্ডদের পরিবর্তন করে লুয়েন তার নিজের পছন্দ মতো লর্ড সেট করে দিবে, অথবা লুয়েন কোনো অত্যাচারী রাজা। তার উপর জিউ এই লর্ডকে হুমকি দিয়ে বলে, আস্তে আস্তে দেখলাম আপনার এলাকা বেশ সুন্দর, আপনি হয়তো কখনোই চাইবেন না এত সুন্দর এলাকা ধ্বংস হয়ে যাক। তাছাড়া এই এলাকাটা আপনি পেয়েছেনই রাজার কারণে। তারপরেও বেইজিউর লর্ড যেতে সাহস পাচ্ছিল না। সে জিউকে বলছিল, আমি যদি রাজধানীতে যাই এবং আমার পদ হারাই তার দায়িত্ব কে নিবে? জিউ তখন বলে, তাহলে আমি হোস্টেস হিসেবে আপনার এলাকায় থেকে যাচ্ছি। আপনি রাজধানীতে যান এবং রাজার সাথে দেখা করে ফিরে আসুন। আপনি নিরাপদে না ফেরা পর্যন্ত আমি এখান থেকে যাব না। অবশেষে লর্ড একটু নরম হয় আর জানায় সে ভেবে দেখবে যাবে কিনা। জিউকে এখানেই থাকতে বলে। জিউকে অন্য একটা প্যালেস দেওয়া হয়েছিল থাকার জন্য। আর ও যখন সেই প্যালেসের দিকে যাচ্ছিল, হঠাৎ ওর মনে হয় ও রাস্তায় মিয়ানতাংকে দেখেছে। জিউ দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে আসে ওই মেয়েটির কাছে। সে একটা টুপির মতো পরা ছিল। জিউ সেখানে দাঁড়িয়ে কেবলই বলছিল যে রাজধানীতে তোমার থেকে আলাদা হওয়ার পর আমি ভাবতে পারিনি তোমাকে এখানে দেখতে পাবো। তখনই ওই মেয়েটি ঘোমটা তোলে আর দেখা যায় এটা তো অন্য একটা মেয়ে। জিউ হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। তবে এরপরেই দেখা যায় মিয়ানতাং সেখানে ছিল আর সে জিউকে দেখে লুকিয়ে পড়েছিল। এরপরেই দেখা যায় জিউর সাথে তার এক বন্ধু দেখা করতে এসেছে। এটা ছিল সেই বন্ধু জিউ যাকে তার বিয়ের প্রস্তাব নিয়ে মিয়ানতাং এর বাড়িতে পাঠাতে চেয়েছিল। আর এই বন্ধুর চিঠি থেকেই জিউ বুঝতে পেরেছিল যে মিয়ানতাং এই ডাকাতদের লিডার। যা হোক, এই বন্ধুর কাছ থেকে জিউ জানতে পারে যে মিয়ানতাং এর দাদা তার জন্য ছেলে দেখছে। জিউ তখন চিৎকার করে বলে, তার বিয়ের এতই তাড়া? কয়েক মাস হলো সে আমার থেকে আলাদা হয়েছে, এখনই তার বিয়ের জন্য ছেলে দেখা হচ্ছে। জিউর বন্ধু তখন বলে, এতে ভুল কি আছে? মেয়ে মানুষ বিয়ে দিতে হবে, ছেলে দেখতেই পারে। জিউ তো রাগে ফুঁসতে থাকে। এদিকে আমরা মিয়ানতাংকে দেখতে পাই, ওরা পুরো পরিবার ডিনার করতে বসেছে। আর খাবার টেবিলেই তো সব কথা হয়। এখানে মিয়ানতাং এর দাদা সবাইকে জানায় সে মিয়ানতাং এর জন্য পাত্র দেখছে। মিয়ানতাং এর বাড়িতে ওর বিবাহ উপযোগ্য আর একটা বোন ছিল, চাচাতো বোন আর কি। মিয়ানতাং এর চাচি তখন রেগে গিয়ে বলে, আমার মেয়েরই বিয়ের কথা চলছে, এখন যদি মিয়ানতাং এর বিয়ের কথা ভাবেন তাহলে আমার মেয়ের বিয়ে কিভাবে হবে? মিয়ানতাং ওর এই চাচিকে জানিয়েছিল গত বছর ও অসুস্থ হয়ে পড়েছিল, এই কারণে ডাক্তার বলেছে ও কখনো মা হতে পারবে না। আর তাই সে স্বেচ্ছায় তার স্বামীকে ছেড়ে দিয়ে এসেছে, না হলে তো তার স্বামীর পরিবার বাড়বে না। এখন এই চাচি খোঁটা দিয়ে বলতে থাকে, আপনার ডিভোর্সি নাতিকে বিয়ে দেওয়ার জন্য আমার মেয়ে কেন সাফার করবে? দুইটা বিয়ে একসাথে দিতে গেলে তো ভবিষ্যতে আমাদের খাওয়া পড়ার জন্যই টাকা থাকবে না। মিয়ানতাংয়ের দাদা তখন চিৎকার করে বলে, তাহলে কি আমার নাতিকে আমি বিয়ে দিব না? ও একটা মেয়ে, ওকে তো বিয়ে দিতেই হবে। মিয়ানতাং তখন দাদাকে বলে, আমি বিয়ে করতে চাই না, আমি নিজের ব্যবসা শুরু করতে চাই এবং নিজের পায়ে দাঁড়াতে চাই। মিয়ানতাংয়ের দাদা তখন বলে, আমি সারা জীবন কাজ করেছি আর আমার এতটুকু সামর্থ্য আছে যে আমি তোমাদের বিয়ে দিতে পারবো।
আমি ঠিক করেছি আমাদের স্কট এজেন্সিটা বিক্রি করে দিব। এটা বলে মিয়ানতাংয়ের দাদা সেখান থেকে উঠে চলে যায়। মিয়ানতাংয়ের তখন বেশ মন খারাপ হয়। এরপর আমাদের রাজবাড়ির দৃশ্য দেখানো হয়। আমাদের ইমপ্রেস শিউজি সাথে লুয়েনের 2 কনসোর্ট বাগানের মধ্যে দিয়ে হাঁটছিল। লুয়েন নতুন একজন কনসোর্ট নিয়েছে, যার নাম ছিল কনসোর্ট রং। কনসোর্ট রং শিউজিকে বলছিল, আপনার বোন পারফিউম বানাতে ওস্তাদ। আমি তার থেকে একটা পারফিউম নিয়েছি, সেটা খুবই ভালো। শিউজি তখন মুচকি হেসে বলে, আমার বোন আসলেও খুব দারুণ পারফিউম বানায়। কনসোর্ট রং বলছিল, আমি ভেবেছিলাম আপনিও আপনার বোনের মতো পারফিউম বানাতে ভালো পারবেন। তখনই পাশ থেকে ইয়ান বলে ওঠে, বৈধ স্ত্রী এবং কনকুবাইনের মেয়েদের মধ্যে তো পার্থক্য থাকবেই। তার বোন বানাতে পারবে বলে সেও বানাতে পারবে এমন তো কোনো কথা নেই। যেটা শুনে শিউজির বেশ খারাপ লাগে। শিউজির মা ছিল জেনারেল শিয়ের কনকুবাইন। তবে এই বিষয়টা লুয়েন জানতে পারে। লুয়েনের ইউনুস তাকে জানায়, যেটা শুনে লুয়েনের মোটেও ভালো লাগে না। এদিকে শিউজির তো কিছুই যায় আসে না, ও জাস্ট ওর খাবার নিয়ে ব্যস্ত। শিউজি খেতে খুবই ভালোবাসে, আরও একটা মিটবল খাচ্ছিল খুব মজা করে, যেটা দরজার বাইরে থেকে লুয়েন দেখছিল। শিউজি লুয়েনকে দেখে দ্রুত দাঁড়িয়ে ওকে গ্রেটিং করে, আর এরপর লুয়েন এবং শিউজিকে খেতে দেওয়া হয়। খাওয়ার সময় শিউজি একটা পারফিউম ব্যবহার করে, যেটা হচ্ছে রুমের সুগন্ধের জন্য আর কি। লুয়েন বলে, পারফিউমটা তো বেশ সুন্দর। শিউজি তখন বলে, কনসোর্ট রং পারফিউমের ব্যাপারে আরো ভালো জানে। সে যে পারফিউম ব্যবহার করে সেটা আরো সুন্দর। লুয়েন অবাক হয়ে শিউজির দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মধ্যে কোনো হিংসা নেই, একদম সাদাসিধে একটা মেয়ে। এদিকে ইয়ান গিয়েছিল প্রিন্স সুইয়ের সাথে দেখা করতে। প্রিন্স সুই জিজ্ঞাসা করছিল, লুয়েন তোমাকে কিভাবে ট্রিট করে। ইয়ান তখন বলে, সে আমাকে খুব ভালোভাবে ট্রিট করে। আগে সে সপ্তাহে একদিন আসতো, এখন 2-3 দিন পর পরই আসে আমার সাথে দেখা করতে। যেটা শুনে প্রিন্স সুই খুশি হয়। এখানে আমরা জানতে পারি ইয়ানের যে ফস্টার ফাদার মানে পালিত বাবা, সেই প্রিন্স সুই, যাকে শুরুতেই আমরা দেখেছিলাম। সে হেসে দিয়ে বলে, কনসার্ট রংকে আমি লুয়েনের কনসার্ট বানিয়েছি, এতে তোমার সুবিধা হবে। আর শিউজির ব্যাপারে বলে, ও একটা কনকুবাইনের মেয়ে, ও যে ইমপ্রেস হিসেবে অযোগ্য এটাও জানে। এটা বেশ ভালো। শিউজি যে নম্র ভদ্র, কারো কথায় কোনো রাগ কাটে না, এটার জন্য বলছিল আর কি। যা হোক, প্রিন্স সুই ইয়ানকে বলে, তোমার মায়ের সাথে দেখা করে এসো। ইয়ান তখন সেখান থেকে বের হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় মিয়ানতাংয়ের দাদার স্কট এজেন্সিটি বিক্রি হয়ে গিয়েছে। লু নামে একজন এই স্কট এজেন্সিটি কিনে নিয়েছে এবং এটার নাম দিয়েছে লিয়ানজিন স্কট এজেন্সি। পাবলিকলি ঘোষণা করে দেওয়া হয় যে স্কট এজেন্সির মালিক এখন অন্য কেউ। এদিকে মিয়ানতাং বাড়িতে বসেছিল এবং মেইড ওকে খাবার দিচ্ছিল। সে মিয়ানতাংয়ের পছন্দের একটা মাংসের রেসিপি তৈরি করেছে, যাতে সুইট ভিনেগার প্রয়োজন হয়। মিয়ানতাং মাংসটা খেয়ে বলে, আমাদের এলাকায় তো সুইট ভিনেগার পাওয়া যায় না, কিন্তু আমার মনে হচ্ছে যে এই রেসিপি সুইট ভিনেগার দিয়ে করা হয়েছে। ওই মেয়েটার নাম ছিল মিস লিন। মিস লিন তখন বলে, সে তো সারা মার্কেট সুইট ভিনেগার খুঁজেছে। মিয়ানতাং এতদিন পর ফিরে এসেছে, ওর জন্য স্পেশালি রান্না করবে, কিন্তু কোথাও সুইট ভিনেগার পাওয়া যায়নি। পরবর্তীতে একজন বাড়ি বয়ে এসে সুইট ভিনেগার দিয়ে গিয়েছে, তাও খুব কম দামে। মিয়ানতাংয়ের তখন এই বিষয়টা নিয়ে একটু সন্দেহ হয়। আরও ওর মেইডকে বলে, আপনি গিয়ে একটু রাজহাঁস খুঁজবেন তো, যে রাজহাঁস পুরো সাদা এবং চোখগুলো কালো। আর এখান থেকেই দেখা যায় ফান জিউকে বলছে, ম্যাডামের রাজহাঁস খেতে ইচ্ছা করেছে যার চোখগুলো কালো। এটা শুনে জিউ ভূতের মতো বসে থাকে। ফান বলছিল, আপনি ম্যাডামকে পুরো বকে দিয়েছেন, সে এখন উল্টাপাল্টা জিনিস খাওয়ার আবদার করে। আমি সারা মার্কেটে খুঁজে ওই রকম রাজহাঁস পাইনি। তবে জিউ অন্য কিছু চিন্তা করছিল। আর এরপরেই দেখা যায় বেজিওর লর্ডের বাড়ি থেকে একটা রাজহাঁস নিয়ে লিউ চলে আসে। বেজিওর লর্ড তার একজন গার্ডকে বলছিল, লর্ড হুয়াং কি অনেক খাবার খায়, মানে ওকে খাদক। ওই সৈন্য তখন বলে, গতকাল তার লোক পুরো মার্কেট তন্ন তন্ন করে খুঁজেছে, আমার মনে হচ্ছে সে একটু খেতে পছন্দ করে। এই লর্ড তার সৈন্যকে বলে, লর্ড হুয়াং এর উপর নজর রাখো, সে কখন কি করছে সবকিছু আমার জানা দরকার। এরপরই দেখা যায় রাতের বেলা খাবার টেবিলে সবাই তো ওই হাঁসের অনেক প্রশংসা করছিল। মিস লিন বলছিল, মাত্র 200 কয়েনের বিনিময়ে এই হাঁস সে কিনে এনেছে, একজন খুব কম দামে এগুলো দিচ্ছিল। মিয়ানতাংয়ের দাদা বলে, কখনোই সম্ভব না, এই হাঁসের দাম কম করে 2000 কয়েন। মিয়ানতাং মিস লিনকে বলে, আপনি কালকেও এমন একটা হাঁস কিনে এনে দাদাকে প্রমাণ করে দিবেন। সে তো বিশ্বাসই করতে চাচ্ছে না। পরদিন আবারও জিউ লর্ডের প্যালেস থেকে আরেকটা হাঁস নিয়ে আসে। লর্ড তো খুবই বিরক্ত হয়, আর সে তার গার্ডকে বলতে থাকে, লর্ড হুয়াং কি আমার অ্যাডভান্টেজ নিচ্ছে। এদিকে ফান বাজারে এসেছিল মিয়ানতাংয়ের মেইডকে ওই হাঁসটি বিক্রি করার জন্য, কিন্তু তখনই সেখানে মিয়ানতাং চলে আসে। ফান তো খুবই লজ্জায় পড়ে যায়। মিয়ানতাং তখন বলে, মিস্টার ফান, আপনার মুখে দাড়ি একদমই মানাচ্ছে না। ফান তখন বলে, আগামীবার খেয়াল রাখবো।
এবার মিয়ানতাং ফানকে বলে আমি ক্লিয়ার করে দিয়েছি যে লর্ড হুয়াং এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তারপরেও সে কেন এখানে এসেছে। ফান তখন বলে সে অফিসিয়াল কাজে এসেছে। মিয়ানতাং তখন বলে আমার ঘরের মেইডকে ঘুষ দিয়ে আমার সমস্ত খবরাখবর জানা কোন ধরনের অফিসিয়াল কাজ। ফান তখন বলে আর কখনো ভুল হবে না। আর এরপরে সে জিউকে জানায় যে সে আজ ধরা পড়ে গিয়েছে। মিয়ানতাং এই পর্যন্ত দেয়া সব জিনিসের পারফেক্ট যে দাম হয় সে দামটা পাঠিয়ে দিয়েছে, সাথে কড়া গলায় এটাও বলে দিয়েছে লর্ড হুয়াং আর তার সম্পর্ক কখনোই সম্ভব না, লর্ড হুয়াং যেন তাকে আর ডিস্টার্ব না করে। এসব শুনে তো জিওর প্রচন্ড রাগ হতে থাকে। এরপরে দেখা যায় জিওর বন্ধু জিওর কাছে এসেছে, আর সে জানায় মিয়ানতাং এর দাদার যে স্কট এজেন্সিটা বিক্রি হয়েছে সেটা মিয়ানতাং নিজেই কিনেছে। মিয়ানতাং এর একজন গার্ড ঝংকে মিস্টার লু সাজিয়ে মিয়ানতাং নিজে টাকা দিয়ে এই স্কট এজেন্সি কিনে নিয়েছে। জিউ তখন বলে স্বাভাবিক, ও কখনোই ওর দাদার এত ভালো সম্পত্তি নষ্ট হতে দিবে না। এই স্কট এজেন্সি ওর দাদার একটা ইমোশন, এত বছর ধরে সে এই ব্যবসা চালিয়েছে। এদিকে আমরা মিয়ানতাংকে দেখতে পাই যে তার দাদার কাছে খুলে বলেছে যে ওই স্কট এজেন্সি ওই কিনে নিয়েছে, যেটা শুনে ওর দাদা ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে জিউয়ের বন্ধু জিউকে বলছিল মিয়ানতাং যেখানে যাচ্ছে সেখানেই সাইন করছে, আসলেও মিয়ানতাং এর তো তোমাকে প্রয়োজন নেই, আর তোমার কোনো দামও নেই ওর কাছে। জিউ তখন বলে তুমি এভাবে কিভাবে বলতে পারো আমাকে। জিউয়ের বন্ধু তখন বলে লর্ড ভয়াং, মানুষের যখন তৃষ্ণা পায় তখন মানুষ যায় পানির কাছে, পানির কখনো প্রয়োজন হয় না মানুষের কাছে আসার। জিউ তখন বলে আচ্ছা ঠিক আছে আমি স্বীকার করছি, মিয়ানতাংয়ের আমার প্রয়োজন না হলেও আমার মিয়ানতাংকে প্রয়োজন। পরদিন সকালেই দেখা যায় মিয়ানতাংয়ের স্কট এজেন্সির উদ্বোধন হচ্ছে। মিয়ানতাংয়ের দাদা দূর থেকে এটা দেখছিল। মিয়ানতাং ওর দাদাকে দেখে দৌড়ে তার কাছে আসে আর তাকে ভিতরে যেতে বলে, তবে মিয়ানতাং এর দাদা ভিতরে যেতে চাচ্ছিল না। সে বলে আমি এদিক থেকে যাচ্ছিলাম তো তাই একটু উকি মারলাম। মিয়ানতাং বুঝিয়ে ওর দাদাকে ভিতরে নিয়ে যায়, তাকে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করবে বলে। এইদিকে জিউ চলে আসে স্কট এজেন্সির সামনে। সেখানে ঝং দাঁড়িয়ে ছিল, সে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন এসেছেন। জিউ তখন বলে আমি মিয়ানতাংকে শুভেচ্ছা জানাতে এসেছি আর গিফট দিতে এসেছি তার নতুন ব্যবসার জন্য। তবে ঝং বলে আপনি এখান থেকে চলে যান, তার আপনার সাথে কোনো সম্পর্ক নেই, এটা অনেক আগে থেকেই ক্লিয়ার। জিউ তখন বলে যদি আমি না যাই। ঝং জিউকে ঘুষি মারতে আসে, কিন্তু জিউ উল্টে ঝংয়ের হাত মুচড়ে ওকে ফেলে দেয়। তখনই মিয়ানতাং সেখানে আসে আর ঝংকে হাজবেন্ড বলে ডাক দেয়। সে ঝংকে বলছিল হানি তুমি কি ব্যথা পেয়েছো, যেটা শুনে জিউয়ের তো কলিজায় ছ্যাঁকা লেগে যায়। ও বলে এটা তোমার হাজবেন্ড। মিয়ানতাং তখন বলে আপনার সাথে আমার সবকিছু অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, কেন তাও আপনি আমাদের বুলি করছেন, আমার হাজবেন্ড অনেক দুর্বল, আপনি শুধু শুধু আমার হাজবেন্ডকে আঘাত করলেন। এটা বলে ও ঝংকে নিয়ে ভিতরে যেতে যেতে বলে চলো আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। জিউয়ের এসব দেখে খুবই কষ্ট হয়, আরো মন খারাপ করে বাড়ি ফিরে আসে এবং সারা বিকাল ধরে তীর চালানো প্র্যাকটিস করতে থাকে। এদিকে মিয়ানতাং এর চাচা জিউয়ের ব্যাপারে খোঁজ খবর নিয়ে এসেছিল। সে মিয়ানতাংকে জানায় রাজা জিউকে কাজ দিয়েছে কিছু লর্ডকে রাজধানীতে নিয়ে যাওয়ার জন্য। জিউ সেই কাজে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তবে বেইজিউতে সে ইচ্ছা করে থেকে গিয়েছে, মনে হচ্ছে সে তোমাকে এখনো ভুলতে পারেনি। মিয়ানতাং তখন বলে সে যদি আমার কাছে আবার আসার চেষ্টা করে শুধুমাত্র অপমানিতই হবে। এরই মধ্যে জিউ সেখানে চলে আসে, আসলেও জিউ হার মানার পাত্র না। মিয়ানতাং তখন জিউকে বলে আমার মনে হয় আমি সবকিছু ক্লিয়ার করে দিয়েছি। জিউ তখন বলে আজকের আগে তোমার সাথে আমার সব সম্পর্ক ক্লিয়ার হয়ে গিয়েছিল, কিন্তু আজ থেকে আবার নতুন সম্পর্ক তৈরি হবে। আর সে দুইটা গোল্ড কয়েন দেখিয়ে বলে আমি কোনো একটা জিনিস পাঠাতে এসেছি, যেহেতু ওদের এটা ডেলিভারি সার্ভিস ছিল। মিয়ানতাং তখন বলে আপনার কাছে তো বিশাল সেনাবাহিনী রয়েছে, তারপরেও আপনার কি এমন জিনিস পাঠানো প্রয়োজন। জিউ বলে সে নিজেকেই পাঠাতে চায়, মানে নিজের নিরাপত্তা কিনতে চায় আর কি। এইসব স্কট এজেন্সি তো নিরাপত্তার সাথে মালামাল পরিবহন করে। মিয়ানতাং এর চাচা বলে আপনি এখান থেকে চলে যান, আমরা আপনাকে কোনো রকম প্রোটেকশন দিতে পারবো না। মিয়ানতাং তখন বলে দিতে পারি যদি 3 গুণ পে করেন। জিউ তখন বলে ডিল, সে 3 গুণ পে করবে। আর এই খবরটা বেইজিউয়ের লর্ডের কাছে তার স্পাই পৌঁছে দেয়, মানে সমস্ত খবরাখবরই পৌঁছে দিচ্ছিল আর কি। বেইজিউয়ের লর্ড তখন বলে ও আবার এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে না তো, ওর উপর আরো ভালো করে নজর রাখো। পরবর্তী সিনে দেখা যায় জিউ মিয়ানতাং এর জন্য বাজারের মধ্যে অপেক্ষা করছিল। সেখানে মিয়ানতাং আসে, আরো ছেলে সেজে এসেছিল কারণ ও এখন জিউয়ের বডিগার্ড, জিউয়ের নিরাপত্তার দায়িত্ব এখন ওর। জিউ তখন বলে ও মানুষের জীবনযাত্রা দেখতে যাবে, মিয়ানতাং যেন তার সাথে থাকে। আর এরপর জিউ বাজারের মধ্যে ঘুরতে থাকে। একটু পরে জিউ মিয়ানতাংকে একটা চকলেট দেয়। মিয়ানতাং তখন বলে আমি এটা খাই না। জিউ তখন বলে আমি এটা তোমাকে ধরে রাখার জন্য দিয়েছি।
এবার মিয়ানতাং একটু বিরক্ত হয়ে জিউকে বলে, আপনি আপনার নিরাপত্তার জন্য আমাকে রেখেছেন। আপনি বলেছেন মানুষের জীবনযাত্রা খেয়াল করবেন, কিন্তু আপনি তো শুধু বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনার মনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য রয়েছে আমাকে হায়ার করার। জিউ তখন স্বীকার করে যে সে অন্য কোনো উদ্দেশ্যে মিয়ানতাংকে হায়ার করেছে। সে মিয়ানতাংয়ের সাথে কিছু সময় কাটাতে চায়, কিছু কথা বলতে চায়। মিয়ানতাং তখন বলে, আমার অসুস্থতার সুযোগ নিয়ে দীর্ঘদিন আপনি আমাকে ঠকিয়েছেন, নিজের মিথ্যা পরিচয় দিয়েছেন, আমার রেপুটেশন নষ্ট করেছেন। এটার জন্য কি আপনার উপর রাগ করাটা আমার অন্যায়? জিউ তখন বলে, একদমই না। কিন্তু আমি যতই তোমাকে মিথ্যা বলি না কেন, আমার ফিলিংস মিথ্যা ছিল না। মিয়ানতাং তখন বলে, আমি জানি আপনার ফিলিংস মিথ্যা ছিল না, কিন্তু কখনোই আমাদের কোনো ভবিষ্যৎ হতে পারে না। জিউ তখন বলে, কেন হতে পারে না? মিয়ানতাং এবার থেমে যায় আর বলে, আপনি আমাকে পয়সা দেন আপনার নিরাপত্তা দেওয়ার জন্য। আপনার সাথে আজে বাজে কথা বলার সময় আমার নেই। এটা বলে চলে যায়। এরপর দিন মিয়ানতাং জিউকে নিয়ে চলে যায় বর্ডারের কাছে। আর একদম বর্ডারের সামনে দাঁড়িয়ে জিউকে বলে, আমি তোমার ভালোবাসাকে সম্মান করি, কিন্তু সত্যি তোমার আমার কোনো ফিউচার হতে পারে না। তুমি একজন অফিসার, তোমার অনেক দায়িত্ব রয়েছে, তুমি চাইলেও অনেক কিছু করতে পারবে না। আর আমার অন্য উদ্দেশ্য রয়েছে। আমার জীবনের উদ্দেশ্য আর তোমার জীবনের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। জিউ তখন বলে, আমি যদি আমাদের ভবিষ্যতের জন্য ফাইট করতে চাই। মিয়ানতাং এবার ওই বর্ডারটা ক্রস করে আর বলে, আমি চাইলেই বর্ডারের এই পাশে আসতে পারি, মুক্তভাবে চলতে পারি, কিন্তু তুমি চাইলেই আসতে পারবে না। এবার জিউ আর কোনো কথা না বলে মিয়ানতাং এর সাথে ওই বর্ডারটা ক্রস করে আর বলে, এবার কি আমি ফাইট করতে পারি? কিন্তু এই দিক থেকে দেখা যায় প্রচুর সৈন্য আসছে জিউকে ধরে নিয়ে যেতে, কারণ ও বেইজিউয়ের বর্ডার ক্রস করেছে। জিউকে ধরে নিয়ে আসা হয় বেইজিউয়ের লর্ডের কাছে। লর্ড প্রচন্ড রেগে জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলো, তুমি কি পালাতে চেষ্টা করছিলে? জিউ তখন বলে, এটা একটা ভুল বোঝাবুঝি, সে কেন পালানোর চেষ্টা করবে? আর যদি পালানোর চেষ্টা করতোই এত সহজেই কি সে চলে আসতো মারামারি না করে? লর্ড জিজ্ঞাসা করে, তাহলে তোমার উদ্দেশ্য কি? জিউ তখন বলে, এটা একটা পার্সোনাল বিষয়, সমস্ত গার্ডদের চলে যেতে বলুন। আর এরপর গার্ডরা চলে গেলে জিউ লর্ডকে খুলে বলে যে মিয়ানতাংকে সে পছন্দ করে, মিয়ানতাং তার ফিয়ন্সে। কিন্তু একটা ভুল বোঝাবুঝির কারণে মিয়ানতাং রেগে এখানে চলে এসেছে, আর সে এসেছে মিয়ানতাং এর রাগ ভাঙাতে। লর্ড এই বিষয়টা বিশ্বাস করে না, কারণ মিয়ানতাং এর মতো একটা লো ফ্যামিলির মেয়ে কখনোই লর্ডের ফিয়ন্সে হতে পারে না। তাই সে জিউকে বলে, তুমি সত্য বলছো কিনা এটা আমি ইনভেস্টিগেশন করে দেখবো, ততদিন পর্যন্ত তুমি আমার প্যালেসে থাকবে আর কোথাও বের হতে পারবে না। জিউ তখন এটাই মেনে নিতে বাধ্য হয় আর কি। এরপরে দেখা যায় মিয়ানতাং যখন বাইরে দিয়ে ঘুরছিল, মিস্টার সু নামে একটা ছেলে মিয়ানতাংকে এসে ফুল দেয়। মিস্টার সু সেই ছেলেটা যার সাথে মিয়ানতাং এর কাজিনের বিয়ে হওয়ার কথা। এখনো কথাবার্তা পাকাপাকি হয়নি, তবে মিস্টার সু এর মিয়ানতাংকে পছন্দ হয়ে গিয়েছে। কিন্তু মিয়ানতাং মুখের উপর বলে দেয় সে ইন্টারেস্টেড না। এটা বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মিয়ানতাং এর চাচা চাচি এসেছিল ছেলের বাড়িতে কথাবার্তা পাকাপাকি করতে, কিন্তু মিস্টার সু এর মা সবসময় শুধু মিয়ানতাং এর ব্যাপারে কথা বলছিল। তাদের ছিল পোশাকের বিজনেস। বলছিল যদি মিয়ানতাং এর স্কট এজেন্সি আর তাদের পোশাকের বিজনেস একত্রিত হয় তাহলে অনেক টাকা সেভ হয়ে যাবে। মিয়ানতাং এর চাচি বিরক্ত হয়ে বলে, আপনাদের তো কথা ছিল ইং এর সাথে বিয়ের কথা পাকাপাকি করার, কেন বারবার আপনি মিয়ানতাং এর কথা তুলছেন? মিয়ানতাং যদি ভালো মেয়ে হতো তাহলে ওর স্বামী ওকে ডিভোর্স দিয়ে বাড়ি পাঠিয়ে দিত না। এটা শুনে মিয়ানতাং এর চাচা অনেক রেগে যায়। মিস্টার সু এর মা বুঝতে পারে এখন একটা ঝামেলা হবে। সে দ্রুত ওয়াইন আনার বাহানায় ঘর থেকে বের হয়ে যায়। তখনই মিয়ানতাং এর চাচা চাচি ঝগড়া করতে শুরু করে, যেটা বাইরে থেকে এই মহিলা শুনছিল। তখন ঝং সেখানে আসে আর বলে, আমার ম্যাডাম আপনাকে ডেকে পাঠিয়েছে, মানে মিয়ানতাং আর কি। ঝং মিস্টার সু এর মাকে ধরে মিয়ানতাং এর কাছে নিয়ে আসে। প্রথমে তো ওই মহিলা বুঝতে পারছিল না মিয়ানতাং তাকে কেন ধরে এনেছে। মিয়ানতাং তখন বলছিল, আমার মনে হলো আপনি খোঁজ খবর রাখতে বেশি পছন্দ করেন। আমিও একদম আপনার মতো। আমি আপনাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছি যে আপনার ছেলে একজন জুয়ারু। সে প্রায় 850 স্বর্ণ মুদ্রা জুয়ায় হেরেছে। এরপর সে তাদের দোকানও জুয়ায় লাগিয়ে দিয়েছে এবং হেরে গিয়েছে। দেনার দায়ে অস্থির হয়ে আপনারা এই শহরে পালিয়ে এসেছেন, আর এখন চিন্তা করছেন ছেলেকে কোনো ভালো ফ্যামিলিতে বিয়ে দিয়ে যৌতুকের টাকায় ধার শোধ করার। ওই মহিলা তখন মিয়ানতাং এর উপর রেগে যায়। মিয়ানতাং তখন বলে, আপনাদের পাওনাদারদের আমি অলরেডি খবর দিয়ে দিয়েছি, হয়তো 2-3 দিনের মধ্যেই তারা শহরে চলে আসবে। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন? তখন ওই মহিলা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাতের বেলা মিয়ানতাং যখন বাড়ি থেকে বের হচ্ছিল, দেখতে পায় ওর চাচি মিস্টার সুয়ের বাড়ি থেকে ফিরে আসছে। আর সে মিয়ানতাংকে দেখেই বলে, তোমার এত গর্ব কিসের? তুমি কি মনে করো তোমার সম্পর্কে আমি কিছু জানি না? তুমি লিংকুয়ান শহরে আরেকজনের মিস্ট্রেস হয়ে থাকতে,
আর সে তোমাকে নিজের প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিয়েছে। মিয়ানতাং তখন বলে, চাচি, আমার এই খারাপ সময়ে আপনি তো আমাকে নিজের মেয়ের মতো দেখবেন। আমি বুঝতে পারছি মিস্টার সু বিয়েটা ভেঙে দিয়েছে বলে আপনি রেগে গিয়েছেন। আর তাছাড়া আমার মতো একটা মেয়ের ইংকে হিংসা করা ছাড়া আর কি আছে। এইসব শুনে ওর চাচি মুখ ঝামটা দিয়ে ভিতরে চলে যায়। পরবর্তী সিনেই দেখা যায় লর্ড ইউ চলে গিয়েছিল ইম্পেরিয়ার মানে লুয়েনের সাথে দেখা করতে। অবশেষে ও লর্ড হুয়াং এর ফাঁদে পা দিয়েছে। তবে এখানে আসার পর লুয়েন লর্ড ইউকে প্রমোশন দিয়ে দেয় এবং বেশ কয়েকটি এলাকার আয়রন মাইনিং এর কাজ তার হাতে দিয়ে দেয়, যেটা প্রিন্স সুইয়ের একদম পছন্দ হয় না। এরপর বাইরে লুয়েন যখন মাছদের খাবার দিচ্ছিল, প্রিন্স সুই ডিরেক্ট বলে সে যে লর্ড ইউকে প্রমোশন দিয়ে দিল সাথে কিছু এলাকার মাইনের কাজ দিয়ে দিল, এটা প্রিন্স সুই অন্য কাউকে দিতে চাচ্ছিল। কিন্তু প্রিন্স সুইয়ের সাথে আলোচনা না করে লুয়েন লর্ড ইউকে দিয়ে দিয়েছে। আসলে প্রিন্স সুই লুয়েনকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা তো সবসময় করত, আর এটা স্বাভাবিক। তবে লুয়েন একদম ইনোসেন্ট সাজার ভান করে বলে, আরে আঙ্কেল, আপনি আমাকে আগে বলবেন না? আমি তো সবার সামনে ঘোষণা করে ফেলেছি। লর্ড ইউ ধন্যবাদ জানিয়ে চিঠিও লিখে ফেলেছে। এখন তো আর এটা চেঞ্জ করা যাবে না। ভবিষ্যতে যদি কিছু আপনার মনে থাকে অবশ্যই আগে আমাকে জানাবেন। এবার তো আর প্রিন্স সুই কিছুই বলতে পারে না। তবে লুয়েনের মুখ দেখে বোঝা যায় ও ইচ্ছা করেই এটা করেছে। প্রিন্স সুই যখন প্যালেস থেকে বের হয়ে আসে, প্রিন্স সুইয়ের গার্ড জিজ্ঞাসা করে, লর্ড, আপনার কি হয়েছে? আপনার মেজাজ খারাপ কিনা? প্রিন্স সুই তখন বলে, লুয়েন আমাকে বোকা বানাচ্ছে। এতদিন পর্যন্ত লর্ড হুয়াংকে সামলাতে হয়েছে, এখন লুয়েন। তবে বিষয় না, ওদের দুইজনের দুর্বলতা আমার খুব ভালোই জানা আছে। ওই সৈন্য তখন বলে, আপনি কি মিয়ানতাংয়ের কথা বলছেন? প্রিন্স সুই তখন বলে, ওকে কিডন্যাপ করে নিয়ে এসো, জীবিত। তবে হাত পা যদি ভেঙে যায় আমি কিছু মনে করব না। পরবর্তী সিনে আমাদের একটা মেয়েকে দেখানো হয়। সে মিয়ানতাংয়ের স্কট এজেন্সিতে এসে মিয়ানতাংয়ের খোঁজ করছিল। মিয়ানতাং যখন বের হয়ে আসে দেখা যায় এটা ছিল ঝেন। ঝেন বেইজিউতে এসে নিজের পোর্সেলিনের বিজনেস শুরু করেছে। নতুন নতুন ছোট্ট একটা দোকান খুলেছে। সে মিয়ানতাংয়ের খবর পেয়ে এখানে মিয়ানতাংয়ের সাথে দেখা করতে এসেছে। মিয়ানতাং তো ঝেনকে পেয়ে অনেকটা খুশি হয়ে যায়। ঝেন আগেই জানতে পেরেছিল যে মিয়ানতাং এখানে এসেছে আর নিজের বিজনেসও শুরু করেছে। এখন ঝেন চায় মিয়ানতাংয়ের এজেন্সির মাধ্যমে ওর কিছু পোর্সেলিনের জিনিসপত্র ডেলিভারি দিতে। সাথে বেইজিউয়ের লর্ডকেও ও কিছু পোর্সেলিন দেখাতে নিতে চায়। মিয়ানতাং তখন বলে, তুমি পরিশ্রম করে যাও, অবশ্যই সফল হবে। এরপর ঝেন মিয়ানতাংকে জিজ্ঞাসা করে লর্ড হোয়াং এর বিষয়ে। মিয়ানতাং তখন বলে ওরা আলাদা হয়ে গিয়েছে। এরপরেই দেখা যায় ঝাও এসেছিল মিয়ানতাংদের বাড়িতে। সবাই তো অবাক হয়ে যায় ঝাওকে দেখে, কারণ সে হচ্ছে খুব নোবেল লর্ড জেন্না। সে আবার এই বাড়িতে কেন আসবে? লর্ড জেন্না মানে ঝাও এসে জানায় যে মিয়ানতাং এর চাচার সাথে তার পূর্ব পরিচিত আছে। মিয়ানতাং এর চাচা তার বন্ধু। এখন মিয়ানতাং এর চাচা আন্দাজে কি বলবে। মিয়ানতাং ইশারা করে করে ওর চাচাকে বুঝিয়ে দিচ্ছিল। মিয়ানতাং এর দাদা তো ঝাওকে প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে। ঝাও তখন জানায় যে লিঙ্কন শহরে মিয়ানতাং এর চাচার সাথে তার একবার দেখা হয়েছে। সেখান থেকেই তাদের ভালো পরিচয়। এবার ঝাও এদিক থেকে যখন যাচ্ছিল তাই ভাবলো নিজের বন্ধুর সাথে দেখা করে যাক। তবে মিয়ানতাং এর চাচি ছিল তার ধান্দায়। সে তার মেয়েকে এগিয়ে দিচ্ছিল যে ঝাওয়ের তার মেয়েকে পছন্দ হয় কিনা। এই মহিলা পাগল হয়ে গিয়েছিল নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। মিয়ানতাং ওর দাদাকে বলে চাচা আর তার বন্ধুকে একসাথে কথা বলতে দেওয়া উচিত। আর এরপরে দেখা যায় ঝাও যখন বের হচ্ছিল মিয়ানতাং ওর দিকে তীর তাক করে। ঝাও তো ভয় পেয়ে যায় আর বলে, আমরা তো বন্ধু, তাহলে কেন তুমি আমার দিকে তীর তাক করেছ? মিয়ানতাং তখন বলে, বন্ধু, তুমি না লর্ড হোয়াং এর সাথে মিলে আমাকে ঠকিয়েছিলে? তুমি প্রথম ওকে চুই জিউ বলে ডাক দিয়েছিলে। ঝাও তখন বলে কি লর্ড হুয়াং ওকে নাকি ফোর্স করেছিল। সে আগে থেকে সবকিছু প্ল্যান করেছিল এবং ওকে ফোর্স করে এই নামে ডাকতে বলেছিল। ও হচ্ছে আর এক বলদ। তখনই মিয়ানতাং এর চাচা পেছন থেকে উকি দিলে মিয়ানতাং তীরটা নামিয়ে নেয়। দেখা যায় ঝাও এখানে মিয়ানতাংকে একটা ওষুধ দিতে এসেছে। মিয়ানতাং এর হাতের ক্ষত তো তখনও ঠিক হয়নি, একটু ঠান্ডা পড়লেই সেখানে ব্যথা করে। এবার ঝাও একটা অব্যর্থ ওষুধ নিয়ে এসেছিল যেটার নাম খুব সম্ভবত ড্রাগন ফ্লোয়ার টাইপ। এটা খুবই দামি আর সহজেও পাওয়া যায় না। এটা দিলে মিয়ানতাং এর হাত অবশ্যই ঠিক হয়ে যাবে। তবে মিয়ানতাং বলে সে এটা এমনি এমনি নিতে পারবে না। ঝাও বলছিল এটা ওদের বন্ধুত্বের খাতিরে রেখে দিতে। তখন আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই এটা ঝাও তৈরি করেনি, বরং এই ড্রাগন ফ্লাওয়ার জিউ জোগাড় করেছে এবং ঝাওয়ের মাধ্যমে পাঠিয়েছে। ঝাও বলছিল তুমি নিজেই গিয়ে দিয়ে আসো। জিউ তখন বলে আমি দিলে মিয়ানতাং কখনোই এটা ব্যবহার করবে না। ঝাও বলে তুমি এত কিছু করো তারপরে তো মিয়ানতাং তোমাকে মাফ করছে না, কি লাভ এত কিছু করে? জিউ তখন বলে তুমি আগে যাও।
পরে দেখা যাবে। তবে ঝাও বলে আমি যেতে পারবো না। কিন্তু তারপরে তো দেখলেনই যে ও ঠিকই এসেছিল। পরদিন সকালেই দেখা যায় অনেক মহিলারা মিয়ানতাংদের বাড়ির সামনে ভিড় করছে। তারা মিয়ানতাংয়ের বোন ইং এর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, কারণ তারা জানতে পেরেছে এই ফ্যামিলির সাথে লর্ড জেনানের ফ্যামিলির বন্ধুত্ব রয়েছে। আর এরপরেই ইং এর খুব ভালো ফ্যামিলিতে বিয়ে হয়ে যায়, বেশ ধুমধাম করে। ইংকে বিদায় দিয়ে দেওয়া হয়। এদিকে জিউকে তো গৃহবন্দী করে রাখা হয়েছিল মিয়ানতাংয়ের খোঁজ খবর নেওয়ার জন্য। বেইজিউর লর্ড জিউর কাছে এসে বলে, তোমার জন্য একটা ভালো খবর আর একটা খারাপ খবর আছে, কোনটা চাও বলো। জিউ তো একদম চুপ করেছিল। লর্ড জানায়, তোমার কথায় লর্ড ইউ গিয়েছিল ক্যাপিটালে, আর সেখানে ইম্পেরিয়ার তাকে অনেক সম্মান দিয়েছে, প্রমোশন দিয়েছে এবং বিজনেসও বাড়িয়ে দিয়েছে। জিউ তখন বলে, এটা কি ভালো খবর? বেইজিউর লর্ড বলে, আরে শোনো, তবে ফেরার সময় তাকে কিছু হত্যাকারী টার্গেট করেছিল, সে তো প্রায় মরতে বসেছিল। জিউ তখন বলে, তাহলে কি এটা খারাপ খবর? বেইজিউর লর্ড তখন বলে, আরে শোনো, কিন্তু হঠাৎ করে কিছু শ্যাডো গার্ড এসে লর্ড ইউকে বাঁচিয়ে দিয়েছে, সেগুলো তোমারই লোক ছিল তাই না? জিউ তখন চুপচাপ বসে থাকে। সে আগে থেকেই জানতো এমন কিছু হতে পারে, আর সে তার সৈন্যদের পাঠিয়েও দিয়েছিল। বেইজিউর লর্ড তখন বলে, তুমি খুবই বুদ্ধিমান। জিউ তখন বলে, আপনিও যদি একটু চোখ কান খোলা রাখেন সবকিছু বুঝতে পারবেন। এই পুরো ঘটনা অবশ্যই পেছন থেকে কেউ নিয়ন্ত্রণ করছে, এটা বোঝার জন্য খুব বুদ্ধিমান হতে হয় না। এবার বেইজিউর লর্ড বলে, তোমার খারাপ খবরটা শোনো, তুমি যাকে ফিয়ন্সে বলে দাবি করেছিলে মিয়ানতাং, তার আজ বিয়ে হয়ে গিয়েছে। জিউ তো বিশ্বাসই করতে পারছিল না। জিউ দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়, আর বেইজিউর লর্ডের ঘোড়া নিয়ে সোজা চলে যায় সেই বিয়ের গাড়ির সামনে। বর চিৎকার করে বলছিল, তুমি কে, আমাদের গাড়ির সামনে কেন আসলে? সেখানকার লোকেরা কানাঘুষা করছিল, ও কি বউকে কিডন্যাপ করতে এসেছে? জিউ কোনোভাবে বউয়ের গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, ওর সাথে আমার একটা কথা আছে। বর তখন তার লোকদের বলে জিউকে ধরতে। সেখানকার লোকেরা দ্রুত এসে জিউকে আটকে ফেলে। মিয়ানতাং দূর থেকে সবকিছুই দেখছিল। জিউ চিৎকার করে বলে, তুমি যদি নিজের ইচ্ছায় বিয়ে করো তাহলে আমি তোমার জন্য দোয়া করব, কিন্তু তোমার যদি একটুও কনফিউশন থাকে তুমি আমার সাথে চলে আসতে পারো। মিয়ানতাং এটা শুনে দূর থেকে বলছিল ননসেন্স, কিন্তু জিউ তো পুরো সিরিয়াস ছিল। সে চিৎকার করে মিয়ানতাং বলে ডাক দেয়। তখনই ইং নিজের ঘুমটা খুলে বলে ওঠে, আমি মিয়ানতাং না, বলেই কান্না শুরু করে দেয়, যেটা দেখে জিউ তো অনেক খুশি হয়ে যায়। সে তখন বলে, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি। আরও এবার খুশি হয়ে ওদেরকে কংগ্রাচুলেশন জানায়। ইং আর ওর বর সেখান থেকে চলে যায়। জিউ তো মহা খুশি। তবে জিউয়ের এই খুশি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। রাজধানী থেকে আসা একটা গাড়ি জিউয়ের সামনে এসে দাঁড়ায়। জিউয়ের জন্য রাজধানী থেকে আদেশপত্র এসেছে, যেটা পাঠিয়েছিল লুয়েনের দাদি। সে জিউ আর প্রিন্সেস ইউহার বিয়ে ঠিক করেছে। আর এটা যেহেতু একটা রাজাদেশ, এটা তো জিউকে মানতেই হবে। মানে একটা ঝামেলা শেষ হতে না হতে জিউয়ের কাঁধে আরেকটা ঝামেলা এসে পড়তে থাকে। মিয়ানতাংও দেখেছিল জিউয়ের বিয়ে ঠিক হয়ে আদেশপত্র এসেছে, তাই ওর একটু মন খারাপ হয়। তবে মন খারাপ হওয়ার কোনো কারণ দেখি না, ও কিন্তু বেশ বাড়াবাড়ি করেছে। জিউ ওকে মানানোর অনেক চেষ্টা করেছে। জিউয়ের তো প্রচন্ড মন খারাপ। আরও তখন রাজার উদ্দেশ্যে মানে লুয়েনকে একটা চিঠি লিখে দেয়, যেখানে ও লিখেছিল ওকে যদি কোনো পুরস্কার দেওয়া হয় ওর ভালো কাজের জন্য, তাহলে যেন সেই পুরস্কারটা মিয়ানতাংকে দেওয়া হয়। আর সেটা ছিল একটা টাইটেল যার নাম কমান্ডারি প্রিন্সেস। লুয়েন তো এই চিঠি পাওয়ার পর প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে, মিয়ানতাংকে কোনো টাইটেল দেওয়ার জন্য আমার লর্ড হুয়াংকে জিজ্ঞেস করতে হবে না। সেখানে শিউজিও উপস্থিত ছিল। সে লুয়েনকে শান্ত হতে বলে। তবে লুয়েন জিউয়ের এই কথা মেনে নেয়। সে মিয়ানতাংকে এই টাইটেল দিতে রাজি হয়ে যায়। লুয়েন মিয়ানতাংকে একটা টাইটেল তো দেবেই, তবে সেটা কমান্ডারি প্রিন্সেস না, যেহেতু জিউ এটা চেয়ে পাঠিয়েছে। লুয়েন নিজের মতো একটা টাইটেল দিবে। সে হুইয়াং নামে একটা টাইটেল দেয়। ইয়ানের মেয়ের যখন এই বিষয়টা ইয়ানকে বলে, ইয়ান এটা শুনে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, হুইয়াং মানে হচ্ছে পাস্টের ঘটনা মনে রাখবে এই টাইপ কিছু। ইয়ান বলছিল লুয়েন চায় ওই ডাইনিটা তাদের পাস্টের ঘটনা ভুলে না যাক। ড্রামার আজকের পর্বটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা, কেমন লাগছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি, আল্লাহ হাফেজ।